আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আজকের তোমাদের এই ক্লাসটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রিপোজিশন। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই প্রিপোজিশনটা আসলে এটার ব্যবহার নিয়ে তোমাদের মাঝে আলাদা একটা কনফিউশন তৈরি হয়, কারণ অলমোস্ট সবগুলোই ছোটো ছোটো ওয়ার্ড, কোথাও ওয়ান, কোথাও টু, উইথআউট, এই ছোটো ছোটো ওয়ার্ডগুলোর মাঝে মাঝে একটা কনফিউশন তৈরি করে যে ভাইয়া এখানে দিই, মাঝে মাঝে মনে হয় যে এখানে তো অন হওয়ার কথা, এখানে কি অ্যাড দিব নাকি অন দিব। তো আমি মনে করি এই ক্লাসটা দেখার পরে, এটা তোমাদের অলমোস্ট কয়েকটা পার্টে করব আমি ভাবতেছি। এখানে জাস্ট বেসিক আলোচনাটা করব, এরপরে বোর্ড কোশ্চিন আকারে আমি ক্লাসগুলো আপলোড করব। তো প্রত্যেক ধরো যে 25 সালের বোর্ডের জন্য আমরা আলাদা একটা ক্লাস করব, এবং 24, 23 এভাবে অলমোস্ট 30টা বোর্ড কোশ্চেন আমি তোমাদের ধরে ধরে একেবারে সলভ করাই দেবো। আমি আশা করি তোমরা যদি এই ক্লাসটা সহ প্রত্যেকটা ক্লাস একটু দেখো, একটু নোট করো, তোমাদের এই প্রিপোজিশনটা নিয়ে যে ভয়টা কাজ করে, এই ভয়টা আমি অনেকাংশেই কাটাতে পারবো বলে আমি মনে করি, তোমাদের এই ভয়টা। চলো কথা না বাড়ায় ক্লাসটা শুরু করতে পারি। দেখো, যদি আমরা প্রিপোজিশন এর ক্লাসটাতে শুরু করি, তাহলে ফার্স্টে প্রশ্ন আসে যে ভাই প্রিপোজিশন জিনিসটা আসলে কি। দেখো, প্রিপোজিশন কি এটা আমরা খুঁজে পাবো এই নামের মধ্যে, প্রি প্লাস পজিশন, তাই না? প্রিপোজিশনকে যদি আমরা ভাঙি, দেখো তো, প্রিপোজিশন এটাকে যদি আমরা ভাঙি, দুইটা জিনিস পাবো, একটা পাবো প্রি আর একটা পাবো পজিশন। অর্থাৎ পজিশন মানে হচ্ছে অবস্থান এবং প্রি মানে হচ্ছে পূর্বে। আমরা যদি সংজ্ঞাটা অফিসিয়ালি বলি, অর্থাৎ একেবারে যেভাবে সংজ্ঞা থাকে বইয়ে ওভাবে যদি বলি, তাহলে কোনো একটা নাউন কিংবা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড বসে এবং সেই ওয়ার্ডটি বাক্যের অন্য নাউন কিংবা প্রোনাউনের সাথে একটা কানেকশন তৈরি করে, একটা রিলেশন তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে, তখন সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনটা, যেমন এর উদাহরণ কি হইতে পারে? বাই হইতে পারে, উইথ হইতে পারে, উইথআউট হইতে পারে, টু হইতে পারে, অ্যাট হইতে পারে, এটসেট্রা। আমরা পড়বো, সবগুলোই পড়বো। এখন দেখো, এই প্রিপোজিশনটা যদি তোমরা ভালো করতে চাও, তাহলে তোমাদের মেইনলি 3টা জিনিসে ফোকাস করা লাগবে। আর যদি একটু এক্সপ্লেইন ভাবে বলি, তাহলে 4টা জিনিসে ফোকাস করা লাগবে। সেই মেইন 3টা জিনিস কি? আসো, ফার্স্ট হচ্ছে তোমাদের কিছু রুলস পড়া লাগবে। এখন এই রুলস পড়া লাগবে বললে অনেক স্টুডেন্ট মনে করে যে মনে হয় যে বই মানে অনেক বেশি পেজ মুখস্থ করা লাগবে, কিংবা একেবারে অন্ধের মতো অনেক বেশি রুলস পড়া লাগবে। জিনিসটা ওইরকম না। তোমাকে যেমন একটা জিনিস জানা লাগবে, সেটার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে এই জিনিসটাও তোমাকে বোঝা লাগবে। অর্থাৎ যে তুমি একটা বই রুলসের মুখস্থ করলা, কোনো প্র্যাকটিস করলা না, এটা যেমন ইংরেজি ভালো করে শেখার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে না, ঠিক তেমনই তুমি অনেক বেশি প্র্যাকটিস করলা বাট তুমি কিছু জানো না আলটিমেটলি কোথায় কী হয়, এই জিনিসটাও তোমাকে ইংরেজিতে হেল্প করবে না। তো ফার্স্টে আমরা কিছু রুলস একটু, যেগুলো না পড়লেই নয়, সেই নিয়মগুলো একটু জানা লাগবে। নাম্বার সেকেন্ড হচ্ছে, এই প্রিপোজিশন করার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা লাগবে। এই জিনিসটা আমি মুখস্থই বলি, কারণ এই জিনিসটা বুঝে পড়ার থেকে মুখস্থ, বুঝে পড়ার এখানে খুব কম জিনিস আছে, মুখস্থই করা লাগে, খুব বেশি টাফ না। তোমরা যদি একটু প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে পড়ো, দেখবে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর এই জিনিসটা তোমাদের কাছে ইজি লাগতেছে। এবং নাম্বার থার্ড হচ্ছে প্র্যাকটিস। এই জিনিসটা আসলে কোনো কমতি রাখা যায় না, আমি মনে করি, মানে কমতি রাখা যাবে না তোমাদের জন্য। এই 3টা জিনিস যদি তোমরা একেবারে প্রপারলি শিখতে পারো, প্রপারলি কি বলবো, প্রপারলি তোমরা একবারে নিয়ম অনুযায়ী এই 3টা জিনিস ধরে ধরে প্রতিনিয়ত একটু করে করো, তাহলে দেখবে যে তোমাদের প্রিপোজিশনের যে ভয়টা আছে, এই ভয়টা অনেকটা অনেকটা বলতে প্রায় সবটুকুই কেটে যাবে। এখন আসো আমরা শুরু করি ক্লাসটা। তাহলে এই মূলত এই 3টা জিনিসে আমাদের ফোকাস করা লাগবে প্রিপোজিশন ভালো করার জন্য। এখন তোমরা যারা নতুন, একেবারে ক্লাস 9-এ হয়তো বা পড়তেছো, তারা এই জিনিসটাই হয়তো বা জানো না যে প্রিপোজিশনটা পরীক্ষায় আসে কীভাবে। ভাইয়া, আমাদের প্রিপোজিশনটা আসে কীভাবে? দেখো, তোমাদের প্রিপোজিশনটা আসে ঠিক রাইট ফর্ম ভার্বস যেভাবে আসে না, কিংবা উইথ ক্লু, উইথাউট ক্লু, ঠিক ওইভাবে আসবে, বাট মানে প্যারাগ্রাফ আকারে আসবে। বাট তোমাদের উপরে রাইট ফর্ম ভার্বসের কী হয়, শূন্যস্থান দেওয়া থাকে, ছক করা থাকে, সেই ছকে প্রত্যেকটা ছকে আলাদা করে একটা ওয়ার্ড দেওয়া থাকে। বাট তোমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো ওয়ার্ড থাকবে না, অর্থাৎ এখানে একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে অনেকগুলো সেন্টেন্স থাকবে। সেই সেন্টেন্সের কোনো একটা সেন্টেন্সের আগে তোমাকে একটা ফাঁকা দেওয়া থাকবে, এবং বলা হবে যে এই সেন্টেন্সের আগে, এই ওয়ার্ডের আগে, কোনো একটা ওয়ার্ডের আগে ফাঁকা দিবে, দিয়ে বলবে এই ওয়ার্ডের আগে কোন প্রিপোজিশনটা ইউজ হইতে পারে। এরকমভাবে তোমরা প্রায় 10টা শূন্যস্থান পাবা, যার প্রত্যেকটার মার্ক হচ্ছে 0.5 করে। এর ফলে তোমাদের মোট মার্ক আসবে 5, যেটা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে আছে। এই 5 মার্ক কোনো অংশেই কম না। সুতরাং কেউ যদি মনে করো যে এটা স্কিপ করবা, তাহলে আমি বলবো, কিংবা অটোমেটিক দাগায় একটু লিখে দিয়ে আসবো, যদি 2 মার্ক সেখান থেকে পাওয়া যায়,
আমি মনে করবো তাহলে তোমার ইংরেজির যে একটা ফিল, এই জিনিসটা তুমি বঞ্চিত হবা, অনেকাংশেই বঞ্চিত হবা। সুতরাং চলো একটু শিখি। ফার্স্টে আমাদের কিছু শর্টকাট একটু পড়া প্রয়োজন। এই শর্টকাটটা তোমরা যখন ক্লাস 9-এ 6 মাস ক্রস করবা কিংবা ক্লাস 10-এ উঠবা, তখন এই শর্টকাটটা আসলে তোমাদেরকে আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই, কারণ অটোমেটিক এই জিনিসটা তোমাদের মাঝে চলে আসবে। বাট তোমরা যারা ফার্স্টে ক্লাস 9-এ ক্লাসটা দেখতেছো, তাদের জন্য এই শর্টকাটটা একটু জরুরি। সেটা হচ্ছে ভাইয়া, প্রিপোজিশন তো অনেকগুলো আছে, তাই না? এই প্রিপোজিশনগুলো মুখস্থ রাখবো কীভাবে, মনে রাখার প্রয়োজন আছে না? দেখো, জাস্ট আমি তোমাকে একটা সেন্টেন্স বলবো। সেই সেন্টেন্সটা কি? আমি তোমাকে বললাম, ডু ইউ সি দ্য বোট ফাউই। ধরো যে বোট ফাউই, ফাউই একটা বোটের নাম। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি বোট ফাউই দেখছো? মানে ওই বোটটা কি তুমি দেখছো? এখন এই জাস্ট একটা সেন্টেন্স দিয়ে আমরা প্রায় ম্যাক্সিমাম প্রিপোজিশনগুলোই মুখস্থ রাখতে পারি। কিভাবে? দেখো, ডি থেকে হচ্ছে ডাউন অথবা ডাউন, আপাতত জাস্ট ডাউন মনে রাখো। ও থেকে হচ্ছে অন, ওকে, অথবা ও থেকে আর কি হইতে পারে, ওভার, আউট, আউট অফ, এক্সেট্রা। ইউ থেকে কি হইতে পারে ভাইয়া? আন্ডার অথবা আফ হইতে পারে। জাস্ট এই সি দা, এইটুকু জিনিস আমরা স্কিপ করবো, এইটুকু জিনিস মনে রাখার জন্য পড়ছি। এবার আসো বি থেকে। বি থেকে হইতে পারে বিলো, ওকে, বিসাইডস, বিটুইন। ও থেকে হইতে পারে অফ, অন। এ থেকে কি হইতে পারে? অ্যামাং, আফটার, অ্যাভাব, অ্যাট। এফ থেকে ফর, ফ্রম অথবা ফ্রম হইতে পারে। ডাব্লু থেকে জাস্ট এখানে একটা মিস্টেক করছে মেবি, সেটা হচ্ছে এনারা ডাব্লু থেকে ওয়াইট দিয়ে রাখছে। এনারা বলতে এটা রাইটিং মিস্টেক হয়েছে, ঠিকই ছিল, বাট যখন রাইট করে তখন এই জিনিসটা একটু মিস্টেক করছে। আমি মিস্টেক করছি রাইট করতে চাই, ওয়াইট না উইথ। এই জিনিসটা হবে উইথ অথবা উইথআউট অথবা উইথ ইন, ওকে। এছাড়াও আরও অনেক জিনিস পাবো তোমরা। প্রিপোজিশন এই কটাতেই সীমাবদ্ধ না, আরও প্রিপোজিশন আছে, বাট এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। এবং লাস্টে একটা থাকলো আই, সেটাতে ইন অথবা ইনটু। এই জিনিসগুলো তোমরা কিন্তু যারা ক্লাস 9-এ অলরেডি পড়ো, তোমরা এই জিনিসগুলো দেখে আসতেছো সেই ক্লাস 1 থেকে, তাই না? সুতরাং এগুলা আলাদা করে মুখস্থ রাখার কিছু নাই। বাট আমি তোমাদের একটা সেন্টেন্স দিয়ে রাখলাম, তোমরা এইটা দ্বারা সব কিছু মনে রাখতে পারবা খুব সহজেই। এবার আসো, এবার প্রিপোজিশনের প্রত্যেকটা ইউজ, এই যে প্রত্যেকটা প্রিপোজিশন আছে না, দেখো তো। ধরো যে ডাউন একটা প্রিপোজিশন, আন্ডার একটা প্রিপোজিশন, এই প্রত্যেকটার না কয়েকটা করে ইউজ আছে, কয়েকটা করে ব্যবহার আছে। অর্থাৎ বাক্যের বিভিন্ন সেন্টেন্সে একটা প্রিপোজিশন ইউজ হতে পারে। কিন্তু আমরা যদি বেসিক একটা নিয়ম দেখি, তাহলে বেসিক একটা অনের নিয়ম পাবো, অর্থাৎ সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অন যেই জায়গাতে ইউজ হয়। বেসিক একটা অফের নিয়ম পাবো, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ সাধারণত যেই জায়গাতে ইউজ হয়। এই জিনিসগুলা অর্থাৎ প্রিপোজিশনের একটা নর্মাল ইউজ কিংবা একটা বেসিক ইউজ আমরা একটা মাত্র ছবি দিয়ে শিখতে পারবো। সেই ছবিটা দ্বারা এখন আমি তোমাদেরকে শেখাবো। চলো, একেবারে ইজি। জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে জাস্ট ছবিটা দেখো। দেখো, জাস্ট এটা একটা, তোমরা ভাবো যে এটা একটা বস্তু। ধরো যে একটা বল হইতে পারে, এক্সেট্রা। তোমরা যে কোনো কিছু ভাবতে পারো। জাস্ট কোনো একটা বস্তুর ঠিক উপরে গা ঘেঁষে একেবারে উপরে স্পর্শ করে যদি আরেকটা বস্তু থাকে, তখন তার পূর্বে বসে প্রিপোজিশন অন। অর্থাৎ একটা টেবিলের উপর বই আছে, তখন আমরা কি বলি? দ্য বুক ইজ অন দ্য টেবল, তাই না? অর্থাৎ একেবারে টেবিলের গা ঘেঁষে আছে, দ্যাটস ওয়াই উই সে অন দ্য টেবল। একটু যদি উপরে থাকে তখন আমরা বলব ওভার। যেমন ধরো যে ওভারব্রিজ বলি না কেন? ওভারব্রিজ বলি বলো তো? কারণ রাস্তার কিছুটা উপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। ধরো যে একটা ক্যানেল আছে, খাল, ক্যানেল মানে হচ্ছে খাল, অথবা রিভার আছে, এই রিভারের উপরে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, তখন বলা হয় ওভার। ওই ব্রিজটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা এক্সপ্রেস করতে পারি দ্য ব্রিজ ইজ ওভার দ্য ক্যানেল। অথবা আমাদের মাথার উপরে ফ্যান চলতেছে না, অথবা মাথার উপরে আমাদের সিলিং আছে, অর্থাৎ ছাদের নিচের অংশকে বলা হয় সিলিং, ছাদের উপরের অংশকে বলা হয় রুফ। তাহলে সিলিং আছে, এটা কোথায় আছে? আমাদের মাথার কিছুটা উপরে আছে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা বলতে পারি ওভার আওয়ার হেড, ওকে। কিন্তু যদি অনেক বেশি উপরে থাকে, একেবারে অনেক বেশি উপরে, তখন এই জিনিসটাকে আমরা বলা হয় অ্যাবভ। কিসের ক্ষেত্রে? স্টার্স, নক্ষত্র, স্কাই, ওকে। ধরো যে হেলিকপ্টার, দ্য হেলিকপ্টার ইজ হোপিং ওভার দ্য ল্যান্ড। অর্থাৎ যখন হেলিকপ্টার ঘোরে তখন অনেকটাই দূরে ঘোরে, ওকে, তখন ওই জিনিসটাকে বলা হয় অ্যাবভ। অথবা দ্য স্টার্স আর
ওভার অ্যাবভ আওয়ার হেড, নট ওভার, অ্যাবভ আওয়ার হেড, এক্ষেত্রে আমরা অ্যাবভ জিনিসটা ইউজ করতে পারি। এবার আসো, এখন এই জাস্ট বস্তুটাকে যদি কোনো একটা জিনিস বা কোনো একটা ব্যক্তি বস্তু একেবারে ক্রোচ করে চলে যায় এবং সেটা তার ভিতর দিয়ে যাবে, বুঝছো, একেবারে বাইরে থেকে শুরু হবে ভিতর দিয়ে ক্রস করে চলে যাবে, তখন এই জিনিসটাকে আমরা বলবো থ্রো। থ্রো থ্রো দ্য ডিসার্ট। ধরো যে তুমি হাঁটতেছিলে, একেবারে থ্রো দ্য ডিসার্ট, তুমি ডিসার্ট জঙ্গলের এই মাথা থেকে ওই মাথা একেবারে ক্রস করে চলে গেলা, তখন এটাকে বলা হয় থ্রো। কোনো একটা জিনিসের মধ্যে ধরো যে তুমি আসো, সাচ অ্যাজ মাই মম ইজ ইন কিচেন, আমার মা কিচেনে আছে। দেখো, কোনো জিনিসের ভেতরে থাকলে তখন সেটাকে বলা হয় ইন। ওকে, বুঝাইতে পারছি? এবার আসো, জাস্ট কোনো একটা স্পেসিফিক প্লেসের দিকে যদি তুমি যাও তখন ইউজ করা হবে টু। আই এম গোয়িং টু স্কুল, জাস্ট স্কুলের দিকে, অর্থাৎ স্পেসিফিক প্লেস বোঝাচ্ছি। বাট তুমি হাঁটতে যাচ্ছ, তোমাকে আমি বললাম তুমি কোথায় হাঁটতে যাচ্ছ, তুমি বললা নদীর দিকে। এই জিনিসটা স্পেসিফিক যে তুমি নদীতেই যাচ্ছ সেটা বোঝাচ্ছে না, বরং তুমি নদীর দিকে, একটু সাইডেও হইতে পারে, এরকম যদি বোঝায় তখন আবার তোমাদের দেওয়া লাগবে টুয়ার্ডস, তখন আর তুমি টু দিতে পারবা না। টুয়ার্ডস, আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভার। ওকে, তখন আমরা ইউজ করব হচ্ছে টুয়ার্ডস। এবার আসো, দেখো, কোনো একটা জিনিস থেকে তোমাকে যদি বের করে দেওয়া হয়, ধরো যে এটা একটা রুম বা এটা একটা বস্তু, তখন বলা হয় আউট। আমরা বলি না গেট আউট, কেন বলি? কারণ রুম থেকে বের হয়ে যাও, তোমাকে বের করে দেওয়া হচ্ছে। কিংবা কোনো একটা জিনিসের জাস্ট, কিংবা না, এটা শেষ। এখন দেখো, কোনো একটা জিনিসের সাথে যদি বোঝাই তখন ব্যবহার করা হয় উইথ। আই অ্যাম উইথ মাই ফাদার, মানে আই উইথ মাই ফাদার, নট আই অ্যাম, আমি, অথবা রহিম উইথ হিজ ফ্রেন্ডস। ওকে, ঠিক আছে, সাথে বোঝাচ্ছে। ঠিক সাথে বোঝানোর জন্য আরেকটা জিনিস ইউজ হইতে পারে, সেটা হচ্ছে অ্যালং, তাই তো? অ্যালং ইউজ হইতে পারে। ওকে, মাথায় রাখবে একটু। দেখো, কোনো একটা জিনিসে যদি জাস্ট ছোট্ট একটা প্লেসে থাকা বোঝায়, ওকে, ছোট্ট একটা জায়গাতে, তখন ইউজ করা হয় অ্যাট। অথবা যদি জন্য মিনিং করে, জন্য, তোমার জন্য, ফর ইউ, বইয়ের মানে বুক, অথবা খাতার জন্য, ফর নোট। ওকে, অথবা ধরো যে টিভির জন্য, ফর টিভি, তখন জন্য যদি প্রকাশ করে এই ক্ষেত্রে তোমাকে দেওয়া লাগবে ফর। অথবা যদি কোথাও র মিনিং পাও, র অথবা এর মিনিং পাও, যেমন আমি তোমাকে বললাম রহিমের বাড়ি। ওকে, রহিমের বাড়ি, দেখো তো এখানে তুমি একটা র পাইছো না? এই র এর জন্য যে জিনিসটি ইউজ হচ্ছে সেটা হচ্ছে অফ, তাহলে আমরা বলবো হাউস অফ রহিম, রহিমের বাড়ি। অর্থাৎ তুমি যদি কোথাও র উচ্চারণটা পাও, র ওয়ার্ডটা মানে লেটারটা পাও, তখন তুমি অফ ইউজ করবা। বুঝতে পারছি? দেখো, কোনো একটা জিনিসের একেবারে মানে লেগে পাশে, জাস্ট একটু পাশে, লেগে থাকা না, একটু পাশে যদি বোঝাই তখন বিসাইডস ইউজ করা হয়। যেমন তুমি তোমার বন্ধুর পাশে বসে আছো, তখন এই জিনিসটাকে বিসাইডস দ্বারা প্রকাশ করা হবে। বুঝতে পারছি? দেখো, যদি কোনো দুইটা বস্তুর মধ্যে তোমাকে কম্প্যারিশন বোঝানো হয়, মানে কি কম্প্যারিশন মানে কি, তুলনা বোঝানো হয়, তখন বলা হয় বিটুইন। বিটুইন, বিটুইন টু ফ্রেন্ডস, বিটুইন টু ফ্রেন্ডস। বাট যখন অ্যামাং দেম, অর্থাৎ অনেকগুলা মানুষের মধ্যে কম্প্যারিজনটা বুঝাবো, তখন কিন্তু আর বিটুইন ইউজ করতে পারবো না। যখন অনেকগুলা, তখন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে অ্যামাং, অর্থাৎ অ্যামাং দেম, তাদের মধ্যে। অনেকগুলা না, অনেক মানুষ না, তাদের মধ্যে। এবার যদি একটা জিনিস, কোনো একটা জিনিসের এক প্রান্ত থেকে শুরু করে আবার ঘুরে আবার ওই জায়গাতে আসে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রস। কি বলা হয়? অ্যাক্রস। যেমন অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, পুরো দেশ জুড়ে, ধরো যে কোনো একটা জিনিস পুরো দেশ জুড়ে ছড়ায় গেছে, তখন আমরা বলি অ্যাক্রস দ্য কান্ট্রি। তখন এক প্রান্ত থেকে শুরু করে একেবারে ছড়ায় গেছে, দ্যাটস হয় উই সে অ্যাক্রস। জাস্ট কোনো একটা জিনিস যদি উপরের দিকে একেবারে যায়, তখন আমরা এটাকে বলি আপ। কি বলি ভাইয়া? আপ। কিন্তু যদি কোনো একটা জিনিস নিচের দিকে আসে, তখন আমরা বলি এটাকে ডাউন। আমরা বলি সিট ডাউন, বসো নিচে, নিচে বসো, মিন্স তোমাকে হালানো হচ্ছে, তোমাকে নিচু করা হচ্ছে, এই জন্য বলা হয় সিট ডাউন। ওকে, এই নিচের জন্য আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বিলো। বিলো মানেও হচ্ছে নিচে। এখন বিলো এবং ডাউনের মধ্যে মেইনলি পার্থক্যটা হচ্ছে, ধরো যে তুমি একটা কোনো রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তায় সাইডে, পাহাড়ের উপর রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তার সাইডে অনেক বেশি গর্ত আছে, মানে গর্ত বলতে অনেক ঢালু, তখন সেই জায়গাতে তুমি ডাউন ইউজ করতে পারো। অথবা তুমি সিঁড়ি দিয়ে নামতেছো,
তখন সেই জায়গাতে তুমি ডাউন ইউজ করতে পারো। ওকে, বাট যখন তুমি বলবা কোনো টেম্পারেচার ধরো যে 30 ডিগ্রির নিচে, তখন এই জিনিসটা তুমি বলতে পারো বিলো 30 ডিগ্রি টেম্পারেচার। ওকে, অথবা এই ডাউন এবং বিলোর সাথে নিচে বোঝানোর জন্য আরেকটাও প্রিপজিশন আছে, সেটা হচ্ছে আন্ডার। কিন্তু আন্ডার এই স্বাভাবিক প্রিপজিশনের মতো ইউজ হয় না, অর্থাৎ নিচে শুধু ইউজ করলে হয় না, বরং একটা টেবিল ধরে নাও যে এটা একটা টেবিল। ওকে, এটা একটা টেবিল, এই টেবিলের নিচে যদি কোনো জিনিস থাকে তখন এই জিনিসটাকে বলা হয় আন্ডার। অর্থাৎ কোনো একটা জিনিসের নিচে কোনো একটা জিনিস আছে, তখন এই জিনিসটাকে বলা হয় আন্ডার, এবং সেটা আমরা স্পেসিফিক করে দিব যে হ্যাঁ টেবিলের নিচে ওই জিনিসটা আছে। বুঝছো? জাস্ট কোনো একটা জিনিসের ভিতরে তুমি প্রবেশ করতে যাচ্ছ, তখন সেটাকে বলা হয় ইনটু, ইনটু দ্য রুম। সামন ট্রাই, কি বলবো, ধরো যে ট্রাই করতেছে কিভাবে রুমের ভিতরে প্রবেশ করা যায়, তখন এই জিনিসটাকে বলবো ইনটু, অর্থাৎ প্রবেশের রুমের ভিতরে চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা, জাস্ট একটা জিনিস যার পূর্বে যদি কোনো কিছু হয় তখন বলা হয় বিফোর। আমি বললাম আমার খাওয়ার পূর্বে, বিফোর মাই ইটিং, বাট যদি সেটা পরে হয় তখন সেটা হয় যে আফটার। আমি বললাম আফটার মাই ইটিং। বুঝতে পারছি? দেখো মূলত এই যে, ও আচ্ছা আরেকটা আছে, যদি কোনো একটা জায়গার থেকে ছুটে চলে যাচ্ছ বা থেকে চলে যাচ্ছ, তখন সেই জিনিসটাকে বলা হয় ফ্রম। যেমন আমি বলতে পারি আই এম ফ্রম চট্টগ্রাম, জাস্ট ওই জায়গা থেকে চলে আসতো। কিংবা ফ্রম রাজশাহী টু দিনাজপুর। দেখো এই রাজশাহী থেকে চলে যাচ্ছ এবং কার দিকে যাচ্ছ? দিনাজপুরের দিকে যাচ্ছ, তো দিকে যাওয়ার জন্য টু ইউজ করা হয়েছে, ফ্রম রাজশাহী টু দিনাজপুর। কিন্তু যেই জিনিস থেকে চলে যাচ্ছি সেই জিনিসটার জন্য কি ইউজ করা হয়েছে? ফ্রম ইউজ করা হয়েছে। মূলত ভাইয়া এইটা জাস্ট একটা চার্ট, যেটা দ্বারা আমরা মেইন কি বলবো একেবারে বেসিক ইউজগুলো মনে রাখতে পারি, যেটা মেইন ইউজ, সবচেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইউজটা হয়। কিন্তু এটাই প্রিপোজিশনের শেষ না, প্রিপোজিশন আরও কিছু ইউজ আছে। যেমন আমরা টু এর আরও বেশ কিছু ইউজ পাবো, যেগুলো আমাদের সেন্টেন্সে ইউজ করা লাগবে। আমরা উইথের আরও কিছু পাবো, আমরা ইনের আরও কিছু পাবো, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। এবং এই ক্লাসের ডেসক্রিপশন তোমরা অবশ্যই, এই ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই ডেসক্রিপশনে পাবা। আশা করি পিডিএফটা তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো তারপরে এখন একটা একটা করে ইউজটা আমরা একটু শিখবো, খুব বেশি টাফ না। এই জিনিসটা কি তোমাদের মুখস্থ রাখা লাগতেছে বলো তো? জাস্ট তুমি যদি কয়েকবার একটু চেষ্টা করো, একটু লেখো, তাহলে কিন্তু ভাইয়া একেবারে ইজি। চলো আমরা এখন একটা একটা করে ইউজ শিখি। তার আগে একটু দেখা যাচ্ছে তোমাদের, আমি একটু দেখি। ওকে, আমি আশা করছি সব কিছুই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। চলো মিশাই দেয় আমি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা মেবি পড়বো অন এর ব্যবহার। দেখি কি আছে আমাদের পিডিএফে। অর্থাৎ অন একটা বাক্যের কোথায় কোথায় ইউজ হতে পারে। এখন কেউ যদি একজন জাস্ট এই বেসিক ক্লাসটা দেখার পরে মনে করে যে তার প্রিপারেশন কমপ্লিট, আমি মনে করব সে টোটালি রং কথা বলতেছে। কারণ জাস্ট এই বেসিক আলোচনা পড়ে শুধু প্রিপোজিশনের না, ম্যাক্সিমাম যেমন রাইট ফর্ম ভার্বস, তুমি কিছু রুলস পড়েই তুমি একেবারেই বস হয়ে যেতে পারবে না। ঠিক প্রিপোজিশনের জাস্ট বেসিক ক্লাস করে তুমি বস হয়ে যেতে পারবে না। আমি এই জন্য বলছি যে আমি ব্যক্তিগতভাবে সিম্পল কমপ্লেক্সের ক্লাস আমি অলরেডি দিচ্ছি, সেখানে আমি 30টার মতো বোর্ড কোশ্চেন সলভ করাইছি। রাইট ফর্ম ভার্বসের প্রত্যেকটা 30টার মতো বোর্ড কোশ্চেন একেবারে ধরে ধরে সলভ করাইছি। এটারও আমি প্রায় 30টার মতো বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করাবো। যদি জাস্ট এভাবে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তোমরা অ্যানালাইসিস করে পড়তে পারো, দিন শেষে জাস্ট 2-3 মাসে একটু কন্টিনিউ করো, 2-3 মাস না তারও কম সময় কন্টিনিউ করো, তোমরা তোমাদের ইমপ্রুভমেন্টটা না বুঝতে পারবা। তোমরা যখন আরেকজন ফ্রেন্ডের সাথে তোমাদের একটা কম্প্যারিজন করবা, তখন তোমাদের ওই জায়গার দক্ষতাটা তোমরা বুঝতে পারবা, যে তখন মনে হবে যে ও এই জিনিসটা এটা তো ইজি। বাট তখন যখন তুমি মুখস্থ করা শুরু করবা, একটা জিনিস না বুঝে মুখস্থ, এই জিনিসটা তোমাকে যে কি পরিমাণে, মানে এটার জন্য তুমি অনেক বেশি সাফার করবা, সাফার অ্যালং বলা যায়। ওকে, আসো ফার্স্টে দেখি কি বলছে এটা। দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে রাখছি। অর্থাৎ এখানে চিত্র, যারা চিত্র বুঝতে পারো নাই এখানে পড়ে নিবা, আবার তোমাদের কমপ্লিট হবে। প্রত্যেকটার উদাহরণ দিয়ে আমি প্রত্যেকটা জিনিস একেবারে অ্যানালাইসিস করে রাখছি। ওকে ওকে, চলো দেখি এবার কি বলছে। ফার্স্টে বলছে অন এর ইউজ। ওকে, অন এর ইউজ। আসো আমি তোমাদের একটু সংক্ষেপে বলি। ফার্স্ট মনে রাখো আমি কি বলছিলাম ভাইয়া, কোনো একটা জিনিস জাস্ট যদি স্পর্শ করে থাকে তখন সেখানে অন হয়। নাম্বার টু মাথায় রাখবা, যদি স্পেশাল ডে বোঝায়, সাচ অ্যাজ অন বার্থডে, স্পেশাল ডে এর আগে সবসময় অন বসে। নাম্বার টু, যদি কোথাও কি বসে, দাঁড়াও তো 1 মিনিট, ও হ্যাঁ, যদি কোথাও ডে বসে
যেমন সপ্তাহের অন মানডে, অন সানডে, উইকের ডে, যতগুলো ডে আছে, যদি কোথাও তারিখ বসে, ডেট, অর্থাৎ 7th ফেব্রুয়ারি, তখন তুমি কি দিবা? অন 7th ফেব্রুয়ারি দিবা। ওকে, অর্থাৎ এই তিনটা জিনিসের পূর্বে সব সময় অন ইউজ করা হয়, অন ইউজ করা হয়। 3 নম্বর দেখো, কিছু ফ্রেজ আছে যেগুলাতে সবসময় ওয়ান ইউজ করা হয়, তুমি এগুলাতে অ্যাড, টু কিংবা এক্সেট্রা ইউজ করতে পারবে না। কেমন? আমি যদি বলি অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, আমি যদি বলি অন দ্য কন্ট্রারি, ওকে, এখানে আছে দেখো, অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে, অন ফুট পায়ে হেঁটে, অন দ্য কন্ট্রারি বিপরীত পক্ষে, অথবা অন স্ট্রিট, অন কর্নার মানে অন স্ট্রিট কর্নার, অন কোয়াস্ট মানে উপকূলে, অন রিভার, অন এ শিপ, অন আ প্লেন, অন আ ট্রেন। এই জিনিসগুলো যখন তুমি দেখবা, তুমি চোখ বন্ধ করে ভাববা যে এইটার জন্য অন ইউজ করা লাগবে, বুঝছো? কারণ এটা ফ্রেজ। তোমরা কি ফ্রেজ বোঝো? আশা করি তোমরা ফ্রেজ বোঝো। ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস যেটার একটা মিনিং থাকতে পারে। এটা কখনো রূপক মিনিং দেয়, যেমন ইডমসগুলো রূপক মিনিং দেয়, অথবা কখনো মানে রূপক মিনিং দেয় না, রিয়াল মিনিংটাই দেয়। যেমন ইন দ্য মর্নিং, এটা একটা ফ্রেজ, এটা তোমাকে রিয়াল মিনিংটাই দিচ্ছে, এটা হচ্ছে ফ্রেজ। ওকে, আর কি ইউজ আছে দেখি, আর কি ইউজ আছে? মোটামুটি ভাইয়া এই 4টা যদি তোমরা মনে রাখতে পারো, দেখো তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর আমি বলবো তোমাদের এই দুটো জিনিস আপাতত মনে রাখার প্রয়োজন নাই, রুলস অনুযায়ী মনে রাখার প্রয়োজন নেই। তোমরা মনে রাখতে পারো আরেকটা ফ্রেজের জায়গাতে আরেকটা জিনিস একটু ফ্রেজের ওখানে লিখে নাও, সেটা হচ্ছে অন, অনস, অয়, অনস অয়, একজনের উপায় অনুসারে, অথবা আমরা বলতে পারি অন দ্য অয়। ওকে, একটা পথিমধ্য, ধরো যে অন দ্য ওয়ে মানে পথিমধ্য বোঝাই, কারো উপায় অনুসারে বুঝাই, ডিফারেন্ট মিনিং করে। তাহলে যদি কোথাও ওয়ে জিনিসটা পাও, তাহলে তুমি একটু অ্যানালাইসিস করে অন জিনিসটা বসাই দেবো। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা জাস্ট কি পড়লাম? ফার্স্টেরটা পড়লাম, যদি কোনো জিনিসের সাথে স্পর্শ করে থাকে অন ইউজ করব। সেকেন্ড পড়ছি কোনো স্পেশাল ডে অথবা সাধারণ ডে অথবা ডেট বুঝাইলে সেই জিনিসটার পূর্বে অন। 3 নম্বর পড়ছি ফ্রেজ, এবং ফ্রেজের জায়গাতে আমি এক্সট্রা একটা ফ্রেজ ইউজ করছি, সেটা হচ্ছে অন, অনস ওয়ে অথবা অন দা ওয়ে। এই জিনিসটা ইউজ হলে কি হবে? অন হবে। আশা করি বুঝাইতে পারছি। এই জাস্ট একটু একটু প্রতিদিন নিয়মিত একটু প্র্যাকটিস করো, জিনিসটা কঠিন লাগার কিছু না। আসো এরপরে ওভার, কি পড়বো ভাইয়া? ওভার। আমি কি পড়াইছিলাম ওভারের জন্য? যখন আমি বেসিক একটা চিত্র দিয়ে বুঝাইলাম আর একটু আগে, বুঝেছিলাম যদি একটা কোনো জিনিস কিছুটা উপরে থাকে তখন সেই জিনিসটাতে ওভার ইউজ করা হয়। তাহলে কিছুটা উপরে, ওকে, কিছুটা উপরে, তখন কি ইউজ করা হয় ভাইয়া? ওভার ইউজ করা হয়। উদাহরণ কি দেওয়া আছে? দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, ওভার দ্য পন্ড, ওভার দ্য ক্যানেল। ওকে, ব্রিজটা কিসের উপরে? ওভার, একটু জাস্ট উপরে। কিসের উপরে? খাল কিংবা নদী ইত্যাদির উপরে। জাস্ট একটু যদি উপরে বুঝাই তখন আমরা ওভার ইউজ করব। ওকে, আসো এবার আরেকটা তোমরা জিনিস পরিচিত হয়তোবা, আমরা বলি যে সময়ের পরিক্রমায় শত শত বছর ধরে অথবা দীর্ঘ সময়ব্যাপী যখন আমরা একটা ব্যাপক সময় জড়াই দিব তখন বলা হয় ওভার টাইম। ওভার টাইম এই জিনিসটা তোমরা পাবা, ইউজ পাবা। অর্থাৎ দীর্ঘ সময় ব্যাপিয়া ধরে যখন আমরা কোনো কিছু বলবো তখন এই জিনিসটা আমরা কি ইউজ করব? ওভার টাইম। দেখো এখানে কি বলছে? সময়ের পরিধি বুঝাইতে কি ইউজ করা হয়? ওভার টাইম। কোথায় ইউজ করা হয়েছে? স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ ইজ আ বিল্ডিং প্রসেস দ্যাট অকার্স ওভার টাইম। অর্থাৎ স্টুডেন্টের ভোকাবুলারি বিল্ডিংস, এই জিনিসটা অর্থাৎ ভোকাবুলারির গঠন মানে যে মনে রাখাটা, এই জিনিসটা তোমাকে ওভার টাইম সারা জীবন তোমাকে হেল্প করবে। এই জিনিসটাই কিন্তু এই জায়গাতে বুঝাইছে ওভার টাইম। একেবারে অনেক সময়ব্যাপী বুঝাইলে তখন ওভার ইউজ করা হয়। নাম্বার টু শিখলাম ওভার টাইম। ওকে, নাম্বার 3 আসো, অতিরিক্ত যদি কোথাও বুঝাই, ধরো যে সামওয়ান একটা মিনিং দিয়ে রাখছে যে এক্সারসাইজ ইজ হার্মফুল ফর হেলথ। এখন সামওয়ান বলবো ভাই এক্সারসাইজ আবার কেমনে হার্মফুল হয়? এই ধরো যে এখানে একটা তোমাকে শূন্যস্থান দিয়ে রাখছে, জাস্ট দেখো বোর্ডে আসছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন বোর্ডে আসছে। ওকে, জাস্ট এটা বোর্ডে আসে না, এটা আসে না, এবার উপরে সবগুলো আসছে, নিচে আসে অনেক বোর্ডে। এখন তোমাদের বোর্ডে তো এইভাবে আসে না, আমি একটা প্যারাগ্রাফ থেকে একটা সেন্টেন্স কোট করে তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ পুরো প্যারাগ্রাফ তুলে বুঝাইতে গেলে তো অনেক ঝামেলা, আমরা পরে করব যখন বোর্ড কোশ্চেন সলভ করব। এখন এই জায়গাতে তোমার প্রিপোজিশন বসাইতে বসছো, তখন তুমি কি বসাবা? ওভার বসাবা, কারণ অতিরিক্ত যদি মিনিংটা করে সেই ক্ষেত্রে তোমরা ওভার বসাবা। কি মিনিং করে? অতিরিক্ত। ওভার এক্সারসাইজ কিংবা বলতে পারো ওভার টেকিং ফুড
কিংবা তুমি বলতে পারো ওভার অপারেটিং মোবাইল ফোন, সামথিং, মানে যাই তুমি ওভার কিছু করো না কেন সেইটাই কিন্তু তোমার জন্য ভালো না, তোমার স্বাস্থ্যের জন্য ভালো না, এই জিনিসটা বোঝানো হয়েছে। দেখো, যদি আমরা যারা জাস্ট কোনো লেটার পড়ছি, অ্যাপ্লিকেশন পড়ছি ইংরেজি ভাষার উপর নিয়ে, কোনো প্যারাগ্রাফস কিংবা কম্পোজিশনস, এই জিনিসগুলো যারা পড়ছি তারা জানে একটা লাইন কমন থাকে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ওভার ইউজ করা হইলো কেন ভাইয়া? কারণ যখন সমগ্র স্থান বোঝাবে সেই জায়গাতে আমরা ওভার ইউজ করব, দ্যাটস ওয়াই এই জায়গাতে ওভার ইউজ করা হয়েছে। তাহলে যখন সমগ্র স্থান বোঝাবে বা সমগ্র জায়গা জুড়ে বোঝাবে তখন আমরা কি ইউজ করবো ভাইয়া? ওভার ইউজ করবো। আরেকটা ওভারের ইউজ আছে, তুমি যখন কোনো মাধ্যম দ্বারা কিছু করো, জাস্ট ধরো যে তুমি কথা বলতেছো সেলফোনের দ্বারা, মোবাইল ফোনের দ্বারা, এই জায়গাতে ওভার ইউজ করা যায়। ওকে, এই জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বায়ও ইউজ করা যায়। ওকে, আমরা যখন বাই পড়বো তখন আমরা দেখবো, বাট ওভার ইউজ করা যায়। তাহলে আমরা ওভারের কয়টা ইউজ শিখলাম ভাইয়া? জাস্ট 5টা ইউজ শিখলাম। এগুলো একেবারে মুখস্থ না, জাস্ট তুমি একটু যদি পড়ো, ও ওভার টাইম, হ্যাঁ এটা তো মনে আছে, ওভার টাইম, ও অতিরিক্ত, অতিরিক্তর জন্য ওভার ইউজ করা হয়, এটা এটা তো তোমার মানে মনে রাখার কোনো আলাদা করে প্রয়োজন আছে? ও সমগ্র জায়গা জুড়ে, তাহলে ইংলিশ, ওটা একটা সেন্টেন্স ছিল, ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ও তাইলে ওই জায়গা থেকে ওই জায়গা, জাস্ট এভাবে একটু যদি তুমি পড়ো, তোমার নিজের মতো করে মনের মধ্যে তুমি গেঁথে নিবা জিনিসগুলো, তাইলে আমি আশা করি তোমাদের জিনিসটা টাফ লাগার কথা না। তাহলে আমরা কি শিখলাম? ওভারের 5টা ইউজ শিখছি, কিছুটা উপরে ওভার, ওভার টাইম সমগ্র সময়ব্যাপী, অতিরিক্ত কিছু বুঝাইলে, সমগ্র কিছু বুঝাইলে, আর মাধ্যম কিছু বুঝাইলে। আশা করি ওভারের নিয়মটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আসো, তারপরে কি দিছে দেখি, জাস্ট এটা দিছে তাই না? এই 6 নম্বরটা তোমরা আপাতত রাখো, 6 নম্বরটা প্রয়োজন নেই, আমি যেগুলা যেগুলা পড়াচ্ছি এগুলা ফার্স্টে পড়ো, তারপর যেগুলো আমি পরবর্তীতে এক্সারসাইজ করার সময় আবার বলবো যে হ্যাঁ ওইটা একটু দেখো, তখন দেখবা। কারণ ফার্স্ট টাইমে সবগুলাই দেখতে গেলে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্টস তৈরি হবে, একটা ক্লাশ তৈরি হবে, যে এত মানে সংঘর্ষ লাগে যাবে যে ভাইয়া কেমন জানি ভুলে যাচ্ছি সব কিছু। ওকে, আসো, তারপরে টু, টু এ ইউজ করছে তাই না? গুড, ওকে 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 ওকে, আসো দেখো, ফার্স্টে টু এর কি একটা কথা বলছে, বলছে কোনো কিছুর ক্ষেত্রে টু বা সরি র কিংবা এর অর্থ বুঝাইতে টু বসে, কিন্তু এই জিনিসটা তোমরা পড়বা না। কেন পড়বা না ভাই? আপনি লিখে রাখছেন, আবার পড়বো না কেন? কারণ আমি এখনই বলতেছি, দেখো অফের একটা নিয়ম আছে। আমি যখন তোমাদের একটু আগে চিত্র বুঝাইলাম তখন তোমাদের একটা অফের নিয়ম পড়াইছিলাম, মনে আছে? র কিংবা এর যদি প্রকাশ করে তখন অফ ইউজ করা হয়, এটা হচ্ছে অফের রিয়াল ইউজ, অর্থাৎ কোথাও র কিংবা এর যদি তুমি পাও অফ ইউজ করবে। এখন তুমি যদি টু ইউজ করতে যাও, টু এর ইউজ খুবই কম, এবং এখানে যে হ্যাপেন্স টু, এই টুটা এরা বলছে র কিংবা এর জন্য ইউজ করা হয়েছে, বাট এটা আমি অন্য কিছু দিয়েও ট্রান্সফার করতে পারি। সেটা হচ্ছে এই হ্যাপেন্সের সাথে ম্যাক্সিমাম না, অনেক সময় টু বসে, সেই জিনিসটা দ্বারা আমি এই জিনিসটা রিপ্লেস করতে পারি। সুতরাং আলাদা কেন তোমরা কনফ্লিক্টস তৈরি করবে? আপাতত এই রুলটা তোমরা কেটে দাও। তোমাদের জাস্ট তোমরা যখন এই জিনিসটা প্রিন্ট করবা, যদি তোমাদের হেল্পফুল হয় তোমরা অবশ্যই প্রিন্ট করবা, তখন এই জিনিসটা পড়বা না। ওকে, আসো 2 নাম্বার, যদি কারোর নিকট, 2 নাম্বার না আমরা 1 নাম্বার পড়তেছি, যদি কোনো কারোর নিকট কিছু বোঝায়, ধরো যে ট্রি ইজ হেল্পফুল টু ম্যান, মানুষের নিকট ট্রি হেল্পফুল না, তাহলে এই যে দেখো টু ম্যান, কার নিকটে ভাইয়া? টু ম্যান, জাস্ট হয় মানে দ্যাটস ওয়াই, নট জাস্ট হয়, দ্যাটস ওয়াই এই নিকট কিছু বুঝাইলে জাস্ট টু ইউজ করবো আমরা। নাম্বার 2 আসো, আমরা শখে কী শিখাইছিলাম ভাইয়া? কোনো একটা স্পেসিফিক প্লেসের দিকে যদি স্পেসিফিকভাবে যাওয়া হয় তখন কি ইউজ করা হয়? টু ইউজ করা হয়। অর্থাৎ স্পেসিফিক প্লেস যদি হয় বা কোনো জায়গা, কোনো ব্যক্তি, বস্তু যাই বলো না কেন সেটার দিকে যাওয়া হচ্ছে, তখন আমরা টু ইউজ করব। যেমন আমরা বলতে পারি টু টু রংপুর, টু দিনাজপুর, অর্থাৎ আমরা ওই জায়গাটার দিকে যাচ্ছি। গো টু স্কুল, টু বা মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা টু ইউজ করব। বুঝতে পারছি? আসো নাম্বার 3, যদি কোনো দিক বোঝায়, যেমন ধরো যে আমি বললাম দ্য সেইলার্স, অথবা তুমি বলতে পারো দ্য সোলজার্স, সেইলড আপ মানে কি? আসতেছি, ওকে, সেইলড আপ টু দ্য সাউথ। সেইলড আপ মানে হচ্ছে পাল তোলা নৌকা ছেড়ে দেওয়া, নৌকার মধ্যে পাল তুলে সেই নৌকাটা ছেড়ে দেওয়া। এখন সেইলড আপ টু দ্য সাউথ অর্থাৎ কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে। তাহলে কোনো একটা দিকে যদি বোঝায় তখন তার আগে কি ইউজ করা হয় ভাইয়া? টু ইউজ করা হয়। যেমন আমি বলতে পারি টু প্লাস ওয়েস্ট, নট টু প্লাস ওয়েস্ট, টু ওয়েস্ট, অর্থাৎ
ওই দিকে মানে টু ইস্ট, পশ্চিম দিকে। ওয়েস্ট মানে কি, পশ্চিম না পূর্ব? দেখছো আমি কনফিউশনে পড়ে গেছি। নর্থ মানে তো হচ্ছে উত্তর, সাউথ মানে দক্ষিণ, ইস্ট ওয়েস্ট। ওকে, তাহলে যে দক্ষিণ দিকে টু সাউথ, অথবা পশ্চিম দিকে টু ইস্ট অথবা ওয়েস্ট, কোনো একটা। আমি এক্সটেন্ডে সরি আমি মনে করতে পারছি না জিনিসটা, কনফিউশনে পড়ে গেছি, কি একটা অবস্থা। আসো, যদি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিক বুঝাই, 3 নম্বরটা, তাই না? আমরা যারা সিম্পল কমপ্লেক্স করছি আমরা অলরেডি একটা জিনিস জানি যে সিম্পল কমপ্লেক্সের সিম্পল বাক্যে টু দ্বারা কখনো কখনো মানে মাঝে মাঝে উদ্দেশ্য বোঝায়। তখন আমরা কমপ্লেক্স কীভাবে করি? সো ডট 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 দ্যাট দিয়ে করি। যদি কোনো বাক্যে উদ্দেশ্য বোঝায়, সাচ একজন লিখলো দে ওয়ার্ক ড্যাশ লিভ, এখন এই ড্যাশের জায়গাতে কী হবে? দেখো তো, তারা কাজ করে কিসের জন্য ভাইয়া? বাঁচার জন্য না? তাহলে এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে না, তাহলে এখানে একটা টু দিব। তাহলে নাম্বার 4 হচ্ছে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা টু দিব। এবং মাথায় রাখবা, যদি কোথাও উদ্দেশ্য মিনিং করে তাহলে অবশ্যই বাংলাতে একটা তে মিনিং আসবে। বাঁচতে তারা কাজ করে, তে মিনিং আসছে না? ধরো যে তুমি কোথাও ঘুরতে গেছিলা, ঘুরতে বলতে বাইরে গেছিলা, তোমাকে ফ্যামিলি মেম্বার্স বললো যে কই গেছিলা, তুমি বললা টু মিট মাই ফ্রেন্ড। ওকে, টু মিট মাই ফ্রেন্ড, কী করতে গেছিলা? দেখা করতে বা সাক্ষাৎ করতে। যে তে আসছে না এবং সেটা উদ্দেশ্য বোঝাচ্ছে না তোমার, তাহলে এখানে কি ইউজ করবো ভাই? আমরা টু ইউজ করবো। বুঝতে পারছি? আরেকটা ব্যতিক্রম ইউজ আছে, সেটা হচ্ছে ধরো যে তোমাকে বললো যে এটা মানে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। ওকে, এখন তুমি এটা কীভাবে লিখবা? সাধারণত ইটস সাবজেক্ট ধরা হয় ইটস 10 মিনিটস টু 10। দেখো 10 মিনিট বাজতে 10টা বাজতে, তাহলে যেটা বাজতে বাকি আছে সেটার আগে তুমি একটা জাস্ট টু দিবা এবং তার আগে যেই সময়টুকু মানে বাকি আছে সেই সময়টুকু দিবা। তাহলে আমি যদি বলি এটা কি, আমি বললাম 9টা বাজতে 40 মিনিট সময় আছে, তাহলে বলবা ইটস 40 মিনিটস টু 9। অর্থাৎ যেই পূর্ণ সংখ্যাটা বাজতে বাকি আছে তার আগে আমরা কি দেবো? 40 টু দিব এবং যেই সময়, যেই মিনিটটা কিংবা যেই সেকেন্ডটা, সেই সেকেন্ডটার টু এর আগে দিব, অর্থাৎ ওই সময়টার পরে টু দিব। আশা করি বুঝতে পারছি। দেখো তাহলে কি বলছে এখানে? 2 নম্বর কারো প্রতি বা নিকটত্ব বুঝাইলে, কোনো নির্দিষ্ট বিন্দু বুঝাইলে, যেটা আমি বুঝাইছি স্পেসিফিক প্লেস, দিক নির্দেশ করলে, কিংবা উদ্দেশ্য যদি নির্দেশ করে, কিংবা যদি সময় বাকি আছে বলে, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাকে যদি একটা সীমানা ফিক্সড করে দেওয়া হয়। ধরো যে আমি বললাম যে তোমাকে, আমি বললাম যে ভাইয়া তুমি বাড়ি চাচ্ছ, জমি চাচ্ছ। ওকে, জমি চাচ্ছ, তুমি এখন আমাকে বলো যে তুমি জমিটা কত বর্গ ফিট থেকে কত বর্গ ফিটের মধ্যে চাচ্ছ। তুমি এখন বললা 5 স্কোয়ার ফিটস টু 10 স্কোয়ার ফিটস, তুমি 5 থেকে 10-এর মধ্যে চাচ্ছ। অর্থাৎ কোনো একটা জিনিস যখন তুমি স্পেসিফিক করে দিবা এক জায়গা থেকে আরেক জায়গাতে, তখন এই জিনিসটার ক্ষেত্রে টু ইউজ করা হয়। অথবা এটা জায়গার ক্ষেত্রে নট নেসেসারি যে এটা জায়গার ক্ষেত্রে হবে। ধরো যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তাহলে আমি বলতে পারি সাপা মানে রাজশাহী টু নাটোর, বলতে পারি না একেবারে রাজশাহী থেকে নাটোর। তুমি দুইটা প্লেস, একটা জায়গা থেকে আরেকটা জায়গা তুমি স্পেসিফিক করে দিছো যে একটার থেকে আরেকটা এর মধ্যে। তখন আমরা কি বলি? টু ইউজ করি, যেটা এখানে বলা হয়েছে। এখানে অনুপাত এরা দিচ্ছে, তোমরা অনুপাত বলবা না, তোমরা বলবা যদি সীমানা, কোনো সীমানা নির্দিষ্ট করে যায় যে এখান থেকে ওখানে, তখন আমরা এই টুটা ইউজ করব। আশা করি বুঝাইতে পারছি। তাহলে 2 এর 5 নম্বর ইউজটা আমরা কি পাইলাম? সীমানা। ওকে, অথবা যদি কোনো কি বলবো রেশিও বোঝায়, যেমন 3.4, তখন 3:4 বলা হয়। বুঝছো? এখানে টু ইউজ করা হয়। তো এটার ইউজ তোমাদের খুব কম লাগবে না, আপাতত এইটুকু বাদ দাও, তোমরা এইটুকু শেখো। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস পড়লাম? টু এর উদ্দেশ্য, টু এর জন্য, টু এর ব্যবহার সম্পর্কে জাস্ট 5টা পড়ছি। এখানে বেশ কয়টা আরও অতিরিক্ত দেওয়া আছে যেই জিনিসগুলো তোমরা পড়বা না, আমি বলছি পড়বা না। ওকে, ঠিক আছে। 1 নম্বর তোমরা পড়বা না এবং তোমরা 7 নম্বর বাদ দিবা, 8 নম্বর বাদ দিবা। ওকে, 8 নম্বর বাদ দিবা এবং 10 নম্বরটা বাদ দিবা। 9 নম্বরটা অনুপাতের জায়গাতে তোমরা করে দেবা যে কোনো সীমানা, এক জায়গা থেকে আরেক জায়গা যদি কোনো সীমানা নির্দিষ্ট করে দেয় তখন আমরা কি ইউজ করবো ভাইয়া? টু ইউজ করবো। আশা করি বুঝতে পারছি। বুঝতে পারছো? আসো তারপরে একটু অফের দিকে যাই আমরা। একটু মন দিয়ে কয়েকদিন যদি তোমরা একটু খাতাটা নিয়মিত খোলো, অথবা তোমাদের নোট যেটাই তোমাদের কাছে থাক না কেন সেটা যদি তোমরা একটু মন দিয়ে পড়ো, আমি আশা করি তোমাদের কাছে এটা জিনিসটা মুখস্থ করার আলাদা কিছু না। চলো দেখি, অফের ব্যবহার বলছে না, মোস্ট ইম্পর্টেন্ট। অফের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবা র কিংবা
এর যদি অর্থ আসে, একেবারে গুরুত্বপূর্ণ, এই দুইটা যদি কোথাও আসে চোখ বন্ধ করে অফ ইউজ করবা। যেমন আমি বললাম রহিমের বাড়ি, তাহলে হাউস রহিম, রহিমের বাড়ি, একটা র আসছে না, দ্যাটস ওয়াই এখানে আমরা চোখ বন্ধ করে কি দিব, অফ দিব। কি দিব ভাইয়া, অফ দিব। ওকে, আসো আমি বললাম এ কাপ অফ পাইজন, বিষের গ্লাস, লেখো তো, লেখো বিষের গিলাস। ওকে, বিষের গ্লাস। এখন আমি বললাম গ্লাস, এ গ্লাস পাইজন। এখন এখানে বলো তো কি হবে, এখানে র আসছে, দেখো তো একটা র আসছে না, তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে দিব, অফ দেব। বুঝতে পারছি? দেখো অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের খবর, একটা র আসছে, বিশ্বের র আসছে না, তাহলে র এর জন্য আমরা কি ইউজ করছি, অফ ইউজ করছি। ওকে, আমরা ইউজ করছি, দেখো অ্যাপ্লাইড ফর্ম অফ আর্টস, অর্থাৎ শিল্পের ব্যবহৃত রূপ, শিল্পের র আসছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে কি ইউজ করছি, একটা অফ ইউজ করছি। আরও ইউজ আছে, দেখো আরও আছে। এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের উপাদান, পরিবেশের, তাহলে কি আসছে, একটা র আসছে, পরিবেশের। দেখো এই যে একটা র আসছে, এই র এর জন্য আমরা কি ইউজ করছি, অফ ইউজ করছি, এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হইতে পারছো তোমরা। দেখো প্রত্যেকটা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, ওইটা দিনাজপুরে আসছে। সুতরাং এই জিনিসটার গুরুত্ব আমি আমি কি আমি বলে এটা ছোট করতে চাই না, এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না, অসম্ভব অসম্ভব লেভেলে গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো কিছু ফ্রেজ আছে যেই ফ্রেজটার ক্ষেত্রে সবসময় অফ বসে। আমরা যেমন অনের ক্ষেত্রে কিছু ফ্রেজ পড়ছিলাম, ঠিক তেমনভাবে অফের ক্ষেত্রে কিছু ফ্রেজ আছে, যেমন আ গুড ডিল অফ, ওকে, আ গ্রেট নাম্বার, অর্থাৎ যখন আমরা একটা ভালো পরিমাণ বোঝাই তখন এই জিনিসগুলো ইউজ করা হয়। আ গুড ডিল অফ, আ গ্রেট নাম্বার অফ, আ গ্রেট ডিল অফ, অর্থাৎ ভালো একটা পরিমাণ বোঝাচ্ছি, সেই সময় আমরা এই ফ্রেজগুলো ইউজ করতে পারি। এই ফ্রেজগুলো যখন ইউজ হবে, তাহলে যে কোথাও আছে আ গুড ডিল অফ, গুড ডিল অফ, এখন এখানে দেওয়ার পরে তোমাদের এখানে একটা ফাঁকা দেওয়া থাকবে, তারপরে একটা সেন্টেন্স, আগে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এখন তাহলে তোমরা এখানে চোখ বন্ধ করে কি বসাবা, অবশ্যই অফ বসাবা, কারণ আ গ্রেট গুড ডিল কিংবা গ্রেট ডিল এই জিনিসগুলোর পরে কি বসে, অফ বসে। ওকে, নাম্বার 3 ফ্রেজ, নাম্বার 2 হচ্ছে ফ্রেজ, তাই না? নাম্বার 3 হচ্ছে ভাইয়া যদি কোনো জিনিস পূর্ণ বোঝায়। আমি বললাম উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ আমি একটা পূর্ণ গ্লাসের পানি চাইছি, গ্লাসটা পরিপূর্ণ পানি চাইছি। যে এখানে পরিপূর্ণতা ইউজ করার জন্য এরা অফ ইউজ করছে। তাহলে তুমি এটাও একটু মনে রাখতে পারো, যদি পরিপূর্ণতা কোথাও ইউজ করা হয় তাহলে আমরা কি ইউজ করব, অফ ইউজ করব, পরিপূর্ণতা। বুঝতে পারছো? বুঝতে পারছি আমি কি? আসো দেখি আর কি বলছে এরা। ওকে, ডাই, তোমরা কি ডায়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের একটুকু ধারণা আছে? এই জিনিসগুলো তোমরা হয়তো বা 6-7-ও একটু করে ধারণা আছে তোমাদের। তো ডাই এমন একটা ওয়ার্ড, এমন একটা ভার্ব যার সাথে বেশ কয়েকটা প্রিপোজিশন বসে, প্রায় 4-5টার মতো প্রিপোজিশন বসে। এখন যদি কেউ নির্দিষ্ট করে যায় যে সে একটা রোগের কারণে মারা গেছে, মারা যাওয়া কীভাবে হইতে পারে? একটা হইতে পারে রোগের কারণে মারা যাওয়া হইতে পারে, ডিজিজ, তাই না? আরেকটা হইতে পারে শহীদ হওয়া, স্যাক্রিফাইস, আরেকটা হইতে পারে নিহত হওয়া, ওকে, আরেকটা হইতে পারে ধরো যে কোথাও অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আরেকটা হইতে পারে রোগের কারণে মারা যাওয়া। তো যদি কেউ স্পেসিফিক করে দেয় যে সে একটা রোগের কারণে মারা গেছে, তখন তোমাকে চোখ বন্ধ করে ডাই অফ প্রিপোজিশন ইউজ করা লাগবে। যেমন এখানে কি বলছে, সে কলেরার কারণে মারা গেছে, হি ডাইড অফ কলেরা। এখানে তুমি ডাই বাই কিংবা ডাই অ্যাড দিতে পারবে না, তোমাকে ডাই অফ দেওয়া লাগবে। আমি বললাম সে ডায়রিয়ার কারণে মারা গেছে, তখন কি বলবা, হি ডাইড অফ ডায়রিয়া। সে ডেঙ্গু কিংবা সে কোভিড-19, এইডস এক্সেট্রা ক্যান্সারের কারণে মারা গেছে, তখন এই জিনিসগুলোতে আমরা কী দেবো, ডাই অফ দেব। বুঝতে পারছি? মাথায় থাকবে ডাই অফ। ডাই নিয়ে যে প্রিপোজিশনগুলো আছে, এই জিনিসটা কনফিউশন তোমাদের মাঝে লাগাটাই স্বাভাবিক, এবং তখন তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বা তখন একটা কনফিউশন তৈরি হবে। এই জিনিসগুলো তোমরা একটু তোমাদের মাথায় যেভাবে গাঁথলে গেঁথে থাকে, তোমাদের একটু কষ্ট করে সাজানো লাগবে। ওকে, এখন কোনো একটা জিনিসের যদি কোনো উপাদান নির্দিষ্ট করা যায়, অর্থাৎ একটা চেয়ার বানানো হয়েছে, এখন এই চেয়ারের উপাদান তুমি নির্দিষ্ট করতে পারতেছো যে এটা কাঠ দিয়ে বানানো হয়েছে, কিংবা একটা কি বলতে পারি রিং বানানো হয়েছে, তুমি এটা স্পেসিফিক করতে পারতেছো যে এটা আয়রন দ্বারা বানানো হয়েছে, তখন বলা হয় মেড অফ। দ্য চেয়ার ইজ মেড অফ উড, অর্থাৎ কি উড দ্বারা বানানো হয়েছে এবং সেটা আমরা সুনির্দিষ্ট করতে পারতেছি যে হ্যাঁ চেয়ারটা উড দ্বারাই তৈরি করা হয়েছে, তখন আমরা বলি মেড অফ।
কারণ মেড এর পরে যদি তুমি অফ বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন ইউজ করো, সাচ অ্যাজ বাই ইউজ করলা অথবা এক্সেট্রা ইউজ করলা, তখন কিন্তু এই মেডের পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, সুতরাং বি কনসাস, এখানে বাই ইউজ করা যাবে না, তোমাকে কি ইউজ করা লাগবে, অবশ্যই মেড অফ ইউজ করা লাগবে। ওকে, দেখো 5 নম্বর কি বলছে, অধিক সম্পর্ক বুঝাইতে। নো নিড, তোমাকে এটা অধিক সম্পর্ক দিয়ে কেন মনে রাখা লাগবে, তোমরা এটা ট্রাই করো তো, রয়ের মিনিং আসতেছে কিনা। ডিস্ট্রিক্ট অফ রংপুর, রংপুরের জেলা আসছে, একটা আসছে না, রংপুরের আসছে, তাহলে কেন ভাইয়া অধিক সম্পর্ক বুঝাইতে এতটুকু প্রয়োজন নেই। তোমরা জাস্ট ওই প্রথম এই কিংবা এর দিয়ে এই 5 নম্বর রুলসটা একটু মনে রাখবা। আসো তারপরে 7 নম্বর দেখি কি বলছে, কোনো কিছুর ব্যাপারে, নো নিড, এটা প্রয়োজন নাই। আচ্ছা 8 নম্বর কোনো কিছুর জন্য, এটাও প্রয়োজন নাই। 10 নম্বর প্রয়োজন নাই। 9 নম্বরটা দেখো, 9 10 আবার এখানে মিস্টেক করছে। ও দেখো, এখানে 9 নম্বরটা তোমাদের জন্য প্রয়োজন আছে, সেটা হচ্ছে মালিকানা। তোমরা কি বুঝো মালিকানা কাকে বলা হয়? আমার বাড়ি, আমার গাড়ি, আমার বই, এই জায়গাটা মালিকানা বোঝাচ্ছে। এবং যখন একটা বাক্য মালিকানা প্রকাশ করবে তখন বাক্যের একটা থাকবে। তাহলে যাহাই তাহাই মালিকানা, মানে সব সময় না, মালিকানা প্রকাশ করলেই সেখানে একটা থাকবে। আবার অনেক বাক্য আছে যেখানে মালিকানা প্রকাশ করে না কিন্তু আছে, এটাও সঠিক। মালিকানা প্রকাশ করলে সেখানে থাকবে, সেটাও সঠিক। সুতরাং অধিকার বা মালিকানা বোঝাইতে অবশ্যই অফ ইউজ করা হয়। যেমন আমি বললাম রানার বাইক, তাহলে কি বলবো, বাইক। এখন বাইক দিয়ে আমি বললাম রানা। এখন তুমি বাক্যে জানো যে, ধরো যে একটা বাক্য, এই বাক্যটা প্যারাগ্রাফটা পড়ে তুমি বুঝতে পারছো যে এই বাক্যটা রানার বাইক সম্পর্কে বলা হয়েছে, তাহলে অধিকারে আছে না, তুমি চোখ বন্ধ করে কি দিবা, অফ দিবা। আশা করি ভাই বুঝাইতে পারছি। তাহলে কয়টা জিনিস আমি তোমাদেরকে বুঝাইলাম অফ দিয়ে। ফার্স্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কিংবা এর যদি থাকে। নাম্বার 2 হচ্ছে ফ্রেজ। নাম্বার 3 হচ্ছে যদি পরিপূর্ণতা বুঝাই, এটা কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারো। নাম্বার 4 হচ্ছে ডায়অফ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমরা ব্যবহার পাবা, আমি আশা করি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মালিকানা কিংবা অধিকার বুঝাইতে। এবং আর যে বাকিগুলো আছে এই জিনিসগুলো তোমরা আপাতত পড়ার প্রয়োজন নাই। আশা করি আমি বুঝাইতে পারছি। কি কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? সম্ভবত ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু। আসো এরপরে উইথ, তাই না? কি বলছে দেখি, উইথে কি বলছে, উইথ এগুলার এখন ব্যবহার কম করে পাবো, আগেরগুলো আমরা অলমোস্ট 5টা করে পাইছি, এগুলার খুবই কম আছে। দেখ, উইথের 1 নম্বর ব্যবহারটা হচ্ছে যদি কোনো কিছুর সাথে বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর সাথে। যেমন আমি বললাম আমি আমার বন্ধুদের সাথে, তাহলে উইথ ফ্রেন্ডস। ওকে, সাথে বুঝাইছি না, উইথ ফ্রেন্ডস। দেখো, আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি এবং আমার সাথে কিছু বন্ধু অ্যারেঞ্জ আ পিকনিক, একটি পিকনিকের কি আয়োজন করছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রান্না নেই নাই, বুঝছো? তাহলে আমাদের সাথে কি নেই রান্না নেই নাই, তাহলে কুক উইথ আস। আশা করি বুঝতে পারছি। এটা আবার না বোঝার কিছু নাই, এটা ভেরি ইজি। দেখো, এটা জাস্ট একটু তোমরা ব্যতিক্রম পাবা। সেই জিনিসটা কি, যখন তোমরা ট্রি নিয়ে কোনো তাই না, 1 নম্বরটা যখন তোমরা ট্রি নিয়ে কোনো প্যারাগ্রাফ পড়তে যাবা কিংবা উইথ ক্লু উইথাউট এ ট্রি সম্পর্কে কিছু পাবা, তখন এই বাক্যটা তোমরা কমন খুবই পাবা। সেটা হচ্ছে দে প্রোভাইড আস উইথ ফুড, অর্থাৎ কোনো বস্তুর দ্বারা যদি বুঝায় তাহলে সেই জিনিসটাতে আমরা উইথ ব্যবহার করব। এটা একটা ব্যতিক্রম মানে এক্সাম্পল, এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো, এর বাইরে ইউজ করা হয় না। ওখানে আবার এইচএসসি এক্সাম দিয়ে রাখছে, আসলে এটা এইচএসসি এক্সামে আসছিল এই উদাহরণটা, তাই বলে তোমাদের এসএসসিতে আসবে না সেটা বলা যায় না, আসতেই পারে। সিম্পল একটা জিনিস, এটার জন্য আবার এটা স্কিপ করার প্রয়োজন নেই। তাহলে প্রোভাইডেড উইথ আছে, তাই না, প্রোভাইডেড আস উইথ, প্রোভাইডেড আস উইথ। এখন দেখো, প্রোভাইডেড আস উইথ, কে প্রোভাইড করতেছে ভাইয়া, গাছ প্রোভাইড করতেছে না, অর্থাৎ গাছের দ্বারা, কোনো বস্তুর দ্বারা। তাহলে প্রোভাইডেড আস উইথ কি কি প্রোভাইড করতেছে, দেখো, শেল্টার প্রোভাইড করতেছে, উডস প্রোভাইড করতেছে, ফ্রুটস করতেছে, মানে এরপর কি আছে, ধরো যে এনভায়রনমেন্ট, এটাও তো গাছ করতেছে, তাই না? এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে প্রোভাইড করতেছে। যার হয় তোমরা এখানে কি ব্যবহার করবে, একটা উইথ ব্যবহার করবা, একটু মনে রাখতে পারো এটা। দেখো, অর্থে বুঝাইলে উইথ। আচ্ছা, 1 নম্বরটার সাথে এটা কোনো পার্থক্য নাই। 1 নম্বরটা বলছিল সাথে কিংবা সঙ্গে মিনিং করলে, আর 3 নম্বরটা বলছে অর্থ প্রকাশ করলে। তাহলে 1 এবং 3 একই রকম, দুইটা একটু মনে রাখতে পারো। এবার আসো, কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলো তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবা, ম্যাক্সিমাম প্রিপোজিশনের ক্ষেত্রেই পাবা।
যেমন টু এর ক্ষেত্রে আমরা কি টু পড়ছি, হ্যাঁ টু এর ক্ষেত্রে আরও ফ্রেজ আছে, আমরা কিন্তু টু এর ক্ষেত্রে বেশ কটা ফ্রেজ পড়ছিলাম, আরও ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। এখন এখানে তুমি অবশ্যই এখানে টু ইউজ করা লাগবে, তুমি ভিউর পরে অফ ইউজ করতে পারবে না, বাই ইউজ করতে পারবে না, অনেক বেশি প্রিপোজিশন আছে এখন, সরি অনেক বেশি ফ্রেজ আছে, এখন সবগুলাই ফ্রেজ মুখস্থ করতে গেলে লং হয়ে যায়। সুতরাং দেখি আমরা কত দূর করতে পারি। আমি তোমাদের একটা বেস্ট দেওয়ার চেষ্টা করব ইজি প্লাস এক্সপ্লেইনড ওয়েতে, অর্থাৎ তোমাদের যেমন আহামরি একটা পুরো বই মুখস্থ করতে দিব না, আবার তোমাদের কোনো জিনিস আমি বাতও দেওয়ার চেষ্টা করবো না। আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করছি অ্যান্ড দেখার চেষ্টা করছি যে কোন জিনিসগুলো তোমাদের আছে এবং কোনগুলো নাই, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। চলো ফ্রেজগুলো কী কী, was inconsistent with, go on with, cope with মানে হচ্ছে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, come up with মানে হচ্ছে কোনো কিছু একটা উদ্ভাবন করলা, দ্যাটস মানে ওই জায়গাতে তুমি come up with ইউজ করতে পারো, অথবা কোনো একটা বুদ্ধি তোমার মাথায় আসলো, ধরো যে তুমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছো, হঠাৎ করে তোমার একটা মাথায় বুদ্ধি আসলো, তখন তুমি বলতে পারো কাম আপ উইথ অ্যান আইডিয়া, সরি বুঝতে পারছি। তাহলে কিছু ফ্রেজ আছে যে ফ্রেজটার পরে সবসময় ইনকনসিস্টেন্ট উইথ মানে কি সামঞ্জস্য থাকা, এরকম কিছু বোঝায়, বা মিল থাকা, এই জিনিসগুলোতে বলা হয় ইনকনসিস্টেন্ট উইথ। গো অন উইথ মানে চালিয়ে যাওয়া, কোপ উইথ মানে খাপ খাইয়ে নেওয়া। তাহলে বুঝতে পারছি উইথের ব্যবহার আমরা কয়টা পেলাম, উইথের ব্যবহার তিনটা পাইছি। এক নম্বরটা পাইছিলাম হচ্ছে সহ বুঝাইলে, দুই নম্বরটা পাইছিলাম হচ্ছে দ্বারা বুঝাইলে, যেমন প্লিজ গিভস আস, প্রোভাইডার্স আর আস উইথ, এবং নাম্বার 3 পাইছিলাম আমরা কিছু স্পেসিফিক ফ্রেজ। বুঝতে পারছি ভাইয়েরা? আসো তারপরে কি বলছে ফরের ব্যবহার, ফরের জন্য খুবই কম ব্যবহার আছে, তবে একটু কয়েকটা ফ্রেজ আছে তো এই জন্য মনে রাখা প্রয়োজন। প্রথমটা হলো দ্বারা, সরি জন্য, নট দ্বারা, দ্বারা তো বাই, জন্য, দেশের জন্য, তোমার জন্য, মাতৃভূমির জন্য, মায়ের জন্য, বাবার জন্য, আর যার যার জন্য হইতে পারে, সকল কিছু, যেমন মাতৃভূমির জন্য ভালোবাসা, লাভ ফর মাদারল্যান্ড, তাহলে এখানে ফর ইউজ করা হয়েছে যদি জন্য অর্থ প্রকাশ করে। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যদি জন্য ইউজ অর্থ মিনিং প্রকাশ করে, তাহলে ওই জায়গাতে আমাদের মাস্ট কি ইউজ করা লাগবে, অবশ্যই মাস্ট উই হ্যাভ টু ইউজ ফর। নাম্বার 2 আসো, কিছু কিছু ফ্রেজের সাথে ফর হয়, যেমন ফর এক্সাম্পল মানে কি উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট মানে সেম জিনিস প্রকাশ করে, উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স। ওকে, এখন এই জিনিসগুলোর পূর্বে যখন তোমাদের কোনোভাবে কোনো শূন্যস্থান থাকে, তাহলে তোমরা কি দিবা, অবশ্যই চোখ বন্ধ করে ফর দিবা। ওকে, আচ্ছা আসো 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, সেটা হচ্ছে তোমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝো? আশা করি তোমরা বোঝো, তারপরে আমি একটু শর্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি কোনো ইংরেজি বাক্যে হ্যাভ অথবা হ্যাজ এর পরে বিন থাকে, এর পরে একটা ভার্বের সাথে আইএনজি থাকে, এরপরে কোনো স্পেসিফিক টাইম থাকে, ধরো যে আমি বললাম সকাল থেকে, কিংবা 2 বছর থেকে, অথবা আমি বললাম 2 ঘন্টা ধরে, 1 দিন ধরে, তাহলে এই স্পেসিফিক টাইম যদি থাকে এবং এই গঠনটা যদি থাকে, তাহলে তোমাদের অবশ্যই এখানে হয় সিন্স অথবা তোমাদের ফর ইউজ করা লাগবে, দুইটা জিনিস ইউজ করতে হতে পারে। এখন দেখো ভাইয়া এই গঠন আমি পাইলাম, সময়ও পাইলাম, এখন কোথায় আমি সিন্স ইউজ করব, কোথায় ফর ইউজ করব? দেখো যদি কোনো একটা সময় থেকে সময় বোঝায়, যেমন আমি বললাম সকাল থেকে, ওকে সকাল থেকে, তাহলে আমরা সিন্স ইউজ করব। কি ইউজ করব? সিন্স ইউজ করব। তাহলে বলবো সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কিংবা 2 ঘন্টা যাবত, যদি আমি একটা সময় নির্দিষ্ট করে দিই, এই 2 ঘন্টা যাবত, কিংবা 1 ঘন্টা যাবত, 1 দিন যাবত, 1 আওয়ার যাবত, তখন আমরা ইউজ করব ফর। আমি বললাম 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। বুঝতে পারছি পার্থক্যটা? তাহলে যদি কোনো একটা সময় থেকে নির্দিষ্ট করে দেয়, তাহলে আমরা সিন্স ইউজ করব। আর যদি থেকে নির্দিষ্ট না করে কোনো একটা সময়ের ডিউরেশনটাই দিয়ে দেয়, তখন আমরা সেই জিনিসটাকে কি ইউজ করব? ফর ইউজ করব। এবং এটা অবশ্যই একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করি বুঝতে পারছি। এবার আসো 5 নম্বর, কেন নাম্বারগুলো মিস্টেক করছে আমি বুঝি না। 5 নম্বরটাতে প্রয়োজন নাই। 6 নম্বর আসো, বিনিময় বুঝাইতে। ধরো যে তুমি একটা জিনিস 20 টাকার বিনিময়ে কিনছো। কি কিনছো? 20 টাকার বিনিময়ে কিনছো। 2 নম্বর আমরা কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি প্রেজেন্ট পারফেক্ট বুঝাইলাম? এটা মানে আমি তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝাইছি তোমাদের, কিন্তু আমি কি মিস্টেক করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছিলাম? যদি প্রেজেন্ট পারফেক্ট বলি আমি এক্সট্রিমলি সরি, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে আসো
বিনিময় যদি বোঝায়, যেমন কোনো একটা জিনিস তুমি 20 টাকার বিনিময়ে কিনছো, তাহলে বলতে পারি ফর 20 টাকা, অথবা ফর 100 টাকা, অথবা আই হ্যাভ বট ইট ফর 5K টাকা। এই জিনিসটা বিনিময় বুঝাইতে কি ইউজ করা হচ্ছে? ফর। এবং 7 নম্বর বলছে কারণ বুঝাইতে। আচ্ছা, কারণ বুঝাইতে তো এই জন্য, যাহাই জন্য তাহাই কারণ, তাই না? আমি দেশের জন্য জীবন দেব, তাহলে এটা তোমার কারণ হচ্ছে, অর্থাৎ যাহাই জন্য মিনিং করে তাহাই কারণ মিনিং করে। তাহলে আমরা মেইনলি কয়েকটা ইউজ পাইলাম। একটা হচ্ছে যদি জন্য কিংবা কারণ মিনিং করে তাহলে ফর ইউজ করব। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাইলে ফর ইউজ করব। নাম্বার 3 হচ্ছে যদি আমরা বিনিময় পাই তাহলে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এবং আরেকটা ছিল যদি আমরা কোনো স্পেসিফিক ফ্রেজ পাই, যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই জিনিসগুলো যদি পাই তাহলে আমরা ফর ইউজ করবো। আশা করি ফরের ব্যবহারটা তোমরা বুঝতে পারছো। আসো তারপরে আসো অ্যাটের ব্যবহার দেখো। যদি কোনো তোমরা, আচ্ছা এখানে কি দিছে? অ্যাট ওকে, আসো বলি আমি কয়েকটা জিনিস হয়তো বা অ্যাড করা লাগতো এখানে। দেখো, যদি কোনো একটা ছোট্ট জায়গা বোঝায়, ছোট জায়গা, তাহলে তার আগে বসে অ্যাট। কি বসে ভাইয়া? অ্যাট। যেমন আমি বলতে পারি উই, এখানে কি দিছে? আচ্ছা, আমরা বলতে পারি অ্যাট বাহাদুরনগর। তাহলে এটা একটা থানা, বাহাদুরনগর। তাহলে কি বলতে পারি আমরা? অবশ্যই অ্যাট বলতে পারি, কারণ অ্যাট ছোট জায়গার পূর্বে বসে। কিন্তু আমরা যদি ঢাকা বলি তাহলে কি আমরা অ্যাট দিতে পারবো? নো, ইন দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো, অনেকেই বলবো ভাই ঢাকা কি অনেক বড়? না, বড় বলতে আসলে ওইভাবে বড় মিন করতেছে না, বাট স্বাভাবিকভাবে একটা জেলা কিংবা একটা থানার তুলনায় তো ঢাকা জিনিসটা অনেক বড়, তাই না? ওই জায়গার থেকে আমাদের ইন বসানো লাগতেছে। বুঝাইতে পারছি? তাহলে অ্যাট আমরা কখন দেবো? যখন ছোট জায়গা, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট দিব, এবং বড় জায়গার ক্ষেত্রে কি দিব? ইন দিব। নাম্বার 2, যদি স্পেসিফিক টাইম বোঝায়, আমি বললাম অ্যাট 2 AM। আমরা পড়ছিলাম অনের ক্ষেত্রে যদি স্পেসিফিক ডেট বোঝায়, তাহলে যেমন আমরা 17 মার্চ বলতে পারতাম, বাট আমরা যখন সময় বলবো তখন আমরা অ্যাট ইউজ করব। যদি স্পেসিফিক টাইম বোঝায় তখন আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। আচ্ছা, স্পেসিফিক টাইম। নাম্বার 3, যদি বয়স বোঝায়, আমি বললাম 4 বছর বয়সে, আমি বললাম দ্য এজ অফ 4। এখন এই জাস্ট দায়ের আগে একটা শূন্যস্থান আছে, তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে অ্যাড দিবা, কারণ এই জিনিসটা একটা বয়স বুঝাইছে। বয়স যদি বুঝাই তাহলে আমরা কি দিব? অ্যাড দিব, বয়স। বুঝতে পারছি? আর কি আছে দেখো, নির্দিষ্ট সময় বুঝাইতে অ্যাড, ছোট শহর, ছোট স্থান বা কোনো প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাড বসে। যদি ছোট কোনো জায়গা হয়, বোথ অফ আস স্টাডিড অ্যাট দ্য সেম স্কুল, ছোট একটা জায়গা বুঝাইছে, দ্যাটস এখানে অ্যাট ইউজ করা হয়েছে। বয়স বুঝাইতে অ্যাট ইউজ করা হয়। অ্যাটের আরও কিছু একটু ব্যবহার আছে, সেই জিনিসগুলো দেখো, কিছু ফ্রেজ আকারে মনে রাখতে পারো। সেটা হচ্ছে যদি নাইট বুঝায় তাহলে নাইটের আগে সবসময় অ্যাড হয়। তুমি ইন দ্য মর্নিং বলতে পারো, ইন দ্য আফটারনুন বলতে পারো, ইন দ্য ইভিনিং বলতে পারো, বাট নট ইউ ক্যান সে ইন নাইট। সবসময় অ্যাট নাইট ইউজ করা হয়। অর্থাৎ এই জিনিসটা তোমাদের ফিক্সড করে দিছে, ইংরেজি ফিক্সড করে দিচ্ছে যে তুমি নাইটের আগে সবসময় আমাকে অ্যাট ইউজ করবা। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ কি? অ্যাট। বুঝতে পারছি? তাহলে কিছু ফ্রেজ, যার ফ্রেজের একটা আমি বললাম অ্যাট নাইট, আমরা পাবো, নেক্সটে পাবো আশা করি। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। তাহলে আমরা 4টা ইউজ পাইছি অ্যাডের। একটা হচ্ছে ছোট জায়গা বুঝাইলে, আরেকটা হচ্ছে এটা কি লিখছি আমি, বয়স বুঝাইলে, আরেকটা হচ্ছে ফ্রেজ বুঝাইলে, আর আরেকটা কি যেন লিখছি, স্পেসিফিক টাইম যদি বুঝাই তাহলে তার আগে কি দেবো? অ্যাড দেবো। ওকে, আসো বাইয়ের ব্যবহার। বাই কয়টা বাইয়ের ব্যবহার আছে এখানে? এখানে বাইয়ের বেশ কয়টা ব্যবহার আছে। চলো শিখি, একটা একটা করে একটু শিখি। এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, একটু মাথায় রাখবা, আজীবন কাজে লাগবে এগুলো আসলে তোমরা যতদিন ইংরেজি সাবজেক্টটা নিয়ে পড়বা। তোমরা যদি ভার্সিটিতে যাও সেখানেও অবশ্যই ইংরেজি সাবজেক্ট, মানে তোমাদের ইংরেজি সাবজেক্ট নেওয়া লাগবে না, তোমাদের বই তো ইংলিশে, তাই না? তোমরা যদি দেশের বাইরে যাও, যেখানেই যাও না কেন, ইংরেজির তো আর শেষ কিনারা খুঁজে পাবা না। এই জিনিসগুলো তোমাদের প্রত্যেক, মানে একটা সেন্টেন্স তুমি ইউজ করবা, এই জায়গাতে প্রিপোজিশন ইউজ করা লাগবে তোমাকে। এখন তুমি রাইট প্রিপোজিশনটা অবশ্যই তোমাকে চুজ করা লাগবে। দেখো, দ্বারা অর্থ যদি বোঝায়, অর্থাৎ আমার দ্বারা, আমি বললাম আমার দ্বারা, তাহলে বলবো বাই মি। ওকে, আমি বললাম বইয়ের দ্বারা, বাই বুকস, কলমের দ্বারা, বাই পেন্স। নাম্বার 2, যদি প্যাসিভ বোঝায়, প্যাসিভ এবং দ্বারা দুটাই সেম জিনিস, সুতরাং আমি নাম্বার 2 এ প্যাসিভ দিলাম না। দ্বারা অথবা প্যাসিভ সেম জিনিস, যাহাই দ্বারা বোঝায় তাহাই প্যাসিভ বোঝায়। ওকে, আচ্ছা, এই পিকচারটা যখন আমরা করি তখন আমি আরেকটা জিনিস বুঝাইছিলাম, যদি পাশে বুঝায় তাহলে একটা বাই ইউজ করা হয়। কি ইউজ করা হয় ভাইয়া? বাই ইউজ করা হয়। এখন দেখো,
মাউন্টেন স্লোপস বাই দ্য রোড সাইড, ধরো যে মাউন্টেন স্লোপ, স্লোপ মানে ঢাল, উপত্যকা টাইপের জিনিস। এখন ওই জিনিসটাকে বোঝানো হয়েছে এই জিনিসটা রোডের সাইডে আছে, তখন আমরা কি বলছি, বাই দ্য রোডস। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি, যদি কোনো পাশে থাকা অর্থ বোঝায় তাহলে আমরা কি ইউজ করব, বাই ইউজ করব। নাম্বার 1 কি ছিল, দ্বারা অর্থ, এবং নাম্বার 2 কি ছিল, পাশে থাকা অর্থ। দেখো কোনো উপায়ে একটা ফ্রেজ, এটা ফ্রেজ হিসেবে মনে রাখতে পারো, ফ্রেজ বাই অ্যানি মিনস, বাই অ্যানি মিনস, যে কোনো উপায়ে। এখন এই অ্যানির জায়গাতে তুমি কোনো একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, সাচ অ্যাজ বাই অনেস্ট মিনস। তাহলে যদি উপায় বোঝায়, উপায়ে উপায়ে, তাহলে তুমি চোখ বন্ধ করে যে জিনিসটা দিবা সেটা হচ্ছে বাই দিবা। এখন এখানে বাই অ্যানি মিনস থাকতে পারে যে কোনো উপায়ে, বাই অনেস্ট মিনস থাকতে পারে সৎ উপায়ে, অর্থাৎ সৎ উপায়ে, এবং বাই অ্যানিমিনস, এই দুটো তো কনফ্লিক্ট জিনিস, তাই না? অ্যানিমিনস মানে হচ্ছে যে কোনো উপায়, এটা সৎ হইতে পারে, ইট মে বি রং রাইট, বাট যখন অনেস্ট বলবা ইট মাস্ট কি রাইট। নাম্বার ফোর কিছু ফ্রেজ, দেখো সেই ফ্রেজগুলো কি, বাই রোড, বাই রোড মানে হচ্ছে মুখস্থ করা, বাই গেট, বাই কি সেটাকে বলায়, গেট বাই হেয়ার, এরকম কিছু একটা, আমি জিনিসটা কেন জানি মনে পড়ছে না। বাই রোড মানে হচ্ছে মুখস্থ করা, একেবারে মুখস্থ করে দেওয়া। মেমোরাইজ মানে মুখস্থ করা, বাট যখন আমরা ফ্রেজ ইউজ করবো, গেট বাই, ও হ্যাঁ, গেট বাই হেয়ার, সরি, গেট বাই হার্ট মানে হলো মুখস্থ করা, গেট বাই হার্ট, হৃদয় দিয়ে পড়া, হৃদয় দিয়ে ধারণ করা, গেট বাই হার্ট। এখানেও বাই বসে, এখানে কি বলছে, বাই রুট, এটা ওর মানেও মুখস্থ করা। তাহলে রুট জাস্ট যদি মুখস্থ করা বোঝাচ্ছে, এই জন্য রুটের আগে কি দিছে, বাই দিছে। লার্ন বাই হার্ট, দেখছো, গেট বাই হার্ট, লার্ন বাই হার্ট, গেট বাই হার্টও হয়, লার্ন বাই হার্টও হয়, মানে মুখস্থ করা। বাই ডিন্ট অফ মিনস বোঝায় যে অ্যানি উপায়ে, এরকম কিছু। বাই দ্য ওয়ে, এই জিনিসটাও বোঝায় অ্যানি, যে কোনো উপায়। ডে বাই ডে মানে হচ্ছে দিন বাই দিন, বাই দ্য বাই। এখন এই জিনিসটার মধ্যে যে কোনো একটা যদি তোমাদের কাছে আসে, তাহলে বাই ডিন্ট অফ, আমি এক্সটেন্ডে, সরি এটা সম্ভবত আমি একটু মিস্টেক করছি, বাই দ্য ওয়ে মানে যে কোনো উপায়ে, ডে বাই ডে মানে হচ্ছে দিন বাই দিন। ওকে, তাহলে এই জিনিসগুলো, এই ফ্রেজগুলোর যদি কোনো কিছু একটা তোমাদের ইউজ করা হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে এই জিনিসটাতে বাই বসাবে। ফ্রেজগুলো একটু মনে রাখা লাগবে। এখন এই ফ্রেজগুলো মনে রাখার জন্য এরকম না যে তোমাকে দিনে প্রতিদিন 5 ঘন্টা দেওয়া লাগবে, নো। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার সময় একটা রুলস মনে করাই দিব না, যেটা পড়লে, যেটা ফলো করলে তুমি 2 সপ্তাহের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তোমাদের প্রায় সবগুলোই হয়ে যাওয়ার কথা। চলো, তারপর 5 নম্বর কি বলছে, নির্দিষ্ট সময়ের পূর্বে, নো নিট, 5 নম্বরটা তোমাদের আপাতত প্রয়োজন নেই। এখন দেখো 6 নম্বর বলছে যদি যাতায়াত বা গমন করার মাধ্যম বোঝায়, ধরো যে তুমি কোন জিনিসটাতে যাতায়াত করতেছো, আমি বললাম বাই কার, ওকে, আমি বললাম বাই বাস, তাহলে এই যাতায়াতের মাধ্যম বোঝানোর জন্য আমাদের বাই ইউজ করা হয়েছে। এখন মাথায় রাখা লাগবে, এই বাই প্লাস ভেহিকলস, এই দুইটার মাঝখানে তুমি কোনো আর্টিকেল ইউজ করতে পারবা না, তুমি কখনোই বলতে পারবা না বাই দ্য কার, এই জিনিসটা নেভার, ইউ কান্ট সে ইট, বুঝতে পারছি? তাহলে তুমি অবশ্যই বলবা বাই কার, বাই বাস, বাই মোটরসাইকেল, বুঝতে পারছি? তাহলে যাতায়াত বা গমন করার মাধ্যম বুঝাইতে বাই ইউজ করা হয়, অনুযায়ী, নো নিট। পরিমাণ বুঝাইতে বাই, ওকে, বাই। দেখো আমি 2 এর ক্ষেত্রে বুঝাইছিলাম যদি কোনো একটা জিনিস তোমাকে সীমাবদ্ধ করে দেয়, ধরো যে 5 ফিট থেকে আমার 10 ফিটের মধ্যে লাগবে, তখন এই জায়গাতে 2 বসে। বাট তোমাকে যদি কোনো একটা সাইজ বলে, তোমরা কি ফটো কখনো রিসাইজ করছো? ফটো যদি রিসাইজ করো, সেখানে দেখবা লেখা থাকবে 1/2004 বাই গুণ চিহ্ন থাকে, দিয়ে সামথিং একটা 720 থাকে। এখন এই জিনিসটাকে বোঝানো হয় বাই, অর্থাৎ একটা অনুপাত বা পরিমাণ জিনিসটা বোঝায়, এক্স্যাক্ট অনুপাত না। তোমরা এইটাকে বলতে পারো, কি বলতে পারো, সাইজ বলতে পারো। যদি কোথাও দেখো সাইজ বোঝাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, যেমন থাকে লেন্থ বাই ওয়াইট, অথবা থাকে কি থাকে, এই জায়গাতে থাকে, এখানে থাকে দৈর্ঘ্য বাই প্রস্থ থাকে, অথবা উচ্চতা বাই প্রস্থ থাকতে পারে, অথবা উচ্চতা বাই দৈর্ঘ্য থাকতে পারে। এই জিনিসগুলো যখন একটার সাথে আরেকটা সাইজ আকারে থাকবে, তখন আমরা চোখ বন্ধ করে কি ইউজ করব, বাই ইউজ করব, বুঝতে পারছি? ওকে, 9 নম্বর প্রয়োজন নাই, 10 নম্বরও আপাতত প্রয়োজন নাই। তাহলে আমি এখান থেকে কয়টা জিনিস পড়াইলাম, বেশ কয়টা। ফার্স্টেরটা হচ্ছে দ্বারা বা প্যাসিভ অর্থ প্রকাশ করলে, নাম্বার 2 হচ্ছে পাশে অর্থ প্রকাশ করলে, নাম্বার 3 হচ্ছে ফ্রেজ, যার মধ্যে আলাদা একটা ফ্রেজ দিছিলাম, নাম্বার 4 আবার ফ্রেজ বলছি, নাম্বার 5 বলছি যদি সাইজ কিছু বোঝায়, এবং নাম্বার 6 বলছিলাম যদি কোনো মাধ্যম বোঝায়, যাতায়াতের মাধ্যম বোঝায়, তাহলে আমরা এই জিনিসগুলো বাইরের ইউজটা করব। মোটামুটি বাইরের ইউজ ভালোই আছে, খুব কম না, বাইটা গুরুত্বপূর্ণ আছে।
অনেক বেশি বলতে বাই, তোমাদের বাই, ফর, অন, টু, অ্যাট, ইন, এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্য প্রিপোজিশনগুলো একটু কম আসে, যেমন লাইক একটা প্রিপোজিশন, এটা একটু কম আসে। অ্যাজ কখনো প্রিপোজিশন কাজ করে, কখনো কানেক্টর হিসেবে কাজ করে। যখন প্রিপোজিশন, এটার ব্যবহারও আছে, মোটামুটি আছে, খুব খারাপ না। কানেক্টর কনজাংশন হিসেবে কাজ করে, ডোন্ট মাইন্ড। কখনো কনজাংশন, কখনো প্রিপোজিশন হিসেবে কাজ করে, আসবো আমরা। এখন দেখো ইনটু বলছে, ইনটু চিত্রে আমি কি বুঝাইছিলাম ভাইয়া? ইনটুর ব্যবহার 3টা দিছে, এখন আমাদের ব্যবহার কমে আসবে, বুঝছো? আর এতগুলান ব্যবহার নাই, চলো সহজ হয়ে যাবে আস্তে আস্তে। ইনটুতে আমি বলছিলাম না, বাইরে থেকে কোনো একটা জিনিস যদি ভিতরে প্রবেশ করে তখন ওই জায়গাতে কি ইউজ করা হয়? ইনটু ইউজ করা হয়। ধরো যে এটা একটা জাস্ট রুম, এটার মধ্যে তুমি প্রবেশ করতেছো, তখন বলা হয় ইনটু। দেখো বাইরে হইতে ভিতরের দিকে যদি বুঝাইতে ইনটু ইউজ করা হয়। যেমন কি বলছে? দ্য জেইলর কাম ইনটু দ্য রুম, দ্য জেইলর কাম ইনটু দ্য রুম। যখন সেটিং ডাউন, যখন সান সেট করলো, সান অফ হয়ে গেল, তখন জেইলর অর্থাৎ জেলার কোথায় আসলো? কাম ডাউন ইনটু দ্য রুম অফ সক্রেটস টু বিট প্রিপেয়ার ফর ডেথ। হ্যাঁ, ওই সক্রেটিসের কথা বলছে, যখন সক্রেটিসকে ওই ডেথ পেনাল্টি দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই সময়ে, বা ডেথ সেন্টেন্স যেটাকে বলা হয়, যেটা আমরা দেখছি হাসিনাকে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো সক্রেটিসকে দেওয়া হয়েছিল, কারণ সে একটা বিজ্ঞানের ভালো জিনিস আবিষ্কার করছিল। কিন্তু তখন খ্রিস্টান ধর্মটা, মানে তাদের ধর্মের কি বলবো, ওই জিনিসটা নট, যদি তোমরা কেউ খ্রিস্টান বা হিন্দু ধর্মে থাকো, ইট ডাজেন্ট ম্যাটার, বাট কিছু লোক আছে যারা ধর্মটাকে একটু গোড়ামিভাবে নেয়, এই জিনিসটার জন্য সক্রেটিসকে হত্যা করা হয়েছিল। এটা সব ধর্মেই নেই, সুতরাং এটা নিয়ে আলাদাভাবে টেনশনের কিছু নেই, জাস্ট ওই সময়টার কথা বলছে। তাহলে জেইলার কাম ইনটু দ্য জেইল, জেইল হইতে পারে, রুম হইতে পারে। তাহলে একটা জায়গার ভিতরে ঢুকছে, তখন এই জিনিসটাকে কি বলছে? ইনটু বলছে। দেখো এক অবস্থা থেকে অন্য অবস্থায়, ধরো যে তুমি ওয়াটারটাকে বরফ থেকে পানি করলা, কিংবা তুমি ধরো যে একটা ছেলে ছিলা, ট্রান্সজেন্ডার বলে না, ছেলে থেকে মেয়ে হয়ে গেলা কোনোভাবে, তাহলে ম্যান ইনটু ওমেন, অর্থাৎ যেটা থেকে হবা সেটা আগে থাকবে, এবং যেটা হবা সেটা পরে থাকবে। ম্যান ইনটু ওমেন, অথবা ওয়াটার ইনটু আইস, অথবা আইস ইনটু ওয়াটার। যদি বরফ থেকে আইস করো, বরফ থেকে পানি করো, তাহলে আইস ইনটু ওয়াটার। আর যদি ওয়াটার থেকে বরফ করো, তাহলে ওয়াটার ইনটু আইস। আশা করি বুঝতে পারছি। এবং নাম্বার 3, যদি সংখ্যা ভাগ হওয়া বোঝায়, ধরো যে তোমরা বলতে তোমরা কাজ করছিলা, গ্রুপ আউট করছিলা, এখন স্যার তোমাদের ভাগ করলো, 10টা ভাগে ভাগ করলো, তখন বলা হয় ডিভাইডেড ইনটু 6 গ্রুপ, বেশ কিছু ভাগে ভাগ হয়ে যায়। এখন এই জিনিসটা তোমরা তো ভাই জানো, এই জিনিসটাও জানো, এটাও তোমরা ব্যবহার করছো, ওই 1 নম্বরটাও পড়ছো। এগুলো বাক্যে তোমরা যখন ইংরেজি পড়ছো, সেই 1 থেকে পড়তেছো, এগুলার অনেক ইউজ দেখছো, হয়তো বা আমাদের প্রিপোজিশনটা ওভাবে পড়া হয়নি, দ্যাটস এই জিনিসগুলো আমাদের একটু নতুন লাগতেছে। এই প্রিপোজিশনটা একটু এরকমই, একটু পড়বা, দেখবা যে তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3টা ইউজ শিখলাম। নাম্বার 1টা শিখছিলাম, নাম্বার 1টা কি শিখছিলাম? সেটা হচ্ছে যদি কোনো জিনিস ভেতরে বোঝায়। নাম্বার 2 শিখছিলাম এক অবস্থা থেকে অন্য অবস্থা, এবং নাম্বার 3 বলছিলাম যদি সংখ্যার ভাগ হওয়া যায়। বুঝতে পারছি? এবার আসো বিফোরের 2টা ইউজ বলা হয়েছে। হ্যাঁ, যাক, 2টা ইউজ বলা হয়েছে। সেটা হচ্ছে আমি চিত্রতে হয়তো বা একটু মিস্টেক করছিলাম, মিস্টেক বলতে আমি বুঝাইতে ভুলে গেছিলাম। আমি বুঝাইছিলাম যে বিফোর পূর্বে বুঝাইলে বিফোর বুঝায়, হ্যাঁ এটা সত্য, বাট আরেকটা বিফোরের ইউজ আছে, আর পরে বুঝাইলে আফটার বুঝাই। বাট বিফোরের আরেকটা ইউজ আছে, কোনো জিনিসের সামনে যদি কোনো কিছু থাকে, তখন সেই জিনিসটাকে বিফোর দ্বারা ইউজ করা হয়। তাহলে বিফোরের 2টা ইউজ, একটা হচ্ছে পূর্বে বুঝাইতে, রানা কেম হিয়ার বিফোর মি, আমার আগেই সে আসছে, তাহলে এখানে পূর্বে বুঝাইছে। সম্মুখে বুঝাইতে, হি ফেইন্টেড বিফোর মি, তাহলে সম্মুখে আছে, এই ধরো যে একটা ব্যক্তিটার সম্মুখে আরেকজন আছে, আমার সামনে সে আছে, দ্যাটস এই জায়গাতে কি ইউজ করা হয়েছে? বিফোর। তাহলে বিফোরের মাত্র 2টা ইউজ, যেটা মনে রাখা মোটেও টাফ না, একেবারে ইজি জিনিস। আর বিফোরের একটা ইউজ তো তোমরা অলরেডি জানো, 2টাই ইউজ জানো, যে কেউ জানো। আফটার কি? পরে ইউজ করতে, পরে অর্থ প্রকাশ করতে আফটার বলে, এবং চলমান অবস্থায়। আচ্ছা, রান আফটার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, হ্যাঙ্কার আফটার, রান আফটার। এখন তোমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে মনে রাখাই ভালো, বাট যদি না পারো মনে রাখো, যদি চলমান কোনো একটা জিনিসের পিছনে আরেকটা জিনিস যাচ্ছে, তখন এই জিনিসটাকে তোমাদের আফটার ইউজ করে আমরা। তাহলে কি ইউজ করি? আফটার। যেমন দেখো, পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, পুলিশ ক্রিমিনালের পিছনে দৌড়াচ্ছে, এটা একটা ক্রিমিনাল, এখন এখানে পুলিশ দৌড়াচ্ছে, এখন পিছনে দৌড়াচ্ছে না, দ্যাটস ওয়াই এখানে কি ইউজ করা হয়? আফটার ইউজ করা হয়। আর একটা পরে অর্থ প্রকাশ করলাম, আফটার রিচিং, আমি পৌঁছানোর পরে, আমার গোসলের পরে, আফটার টেকিং মাই বাথ, তাই তো, আমার খাওয়ার পরে, আমার ঘুমানোর পরে, আফটার মাই স্লিপিং। তাহলে যদি পরে অর্থ প্রকাশ করে, তাহলে কি দিবা তুমি? চোখ বন্ধ করে আফটার দিবা। ওকে, বুঝতে পারছি। চলো, এই জাস্ট এটা অনেকটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা লাস্টে দিয়ে রাখছে। ওকে, চলো।
ট্রাই করি তো। যদি তোমরা কোথাও, আমি কি পড়াইলাম একটু একটু তোমাদের রিভাইজ দেই। রিভাইজ বলতে সংক্ষেপে দুইটা জিনিস লিখবো। সেটা হচ্ছে যদি ডে বুঝাই, ডেট বুঝাই, তখন আমরা ওয়ান ইউজ করি, তাই তো? তাই তো? ওকে। যদি নাইট বুঝাই তখন আমরা কি ইউজ করি? অ্যাট ইউজ করি। কিন্তু কিন্তু যদি কোনো দিনের পিরিয়ড অফ টাইম বুঝাই, সাচ অ্যাজ পিরিয়ডস অফ টাইম, সাচ আমি বললাম ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, তখন এই জায়গাতে আমরা যেই জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে ইন ইউজ করব। কি ইউজ করবো ভাইয়া? ইন ইউজ করব। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে যদি কোনো সাল পাও অথবা কোনো টিকেটস মানে কি? ডিকেটস মানে কি শতাব্দী, নাকি 10 বছরটাকে ডিকেটস বলা হয়? উফ, আমার মাথার যে কি অবস্থা। দেখো আমি আবার মিস্টেক হয়ে গেছে, বুঝতেছি না। আচ্ছা, যেটাই বুঝাক, তোমাকে 100 বছর বুঝাক কিংবা কোনো স্পেসিফিক সাল বুঝাক, তাহলে তুমি তার আগে ইন দিবা। যেমন ইন 2020, তাহলে কি সালের আগে অবশ্যই আমরা কি দিব? ইন দিব। ওকে। আর যদি কোনো মান্থ বুঝায়, মান্থ, তাহলে তার আগে আমরা ইন দিব। এখন এই তিনটা জিনিস তোমরা একটু মাথায় নাও তো। যদি রাতের জন্য স্পেসিফিকভাবে রাতের আগে অ্যাড বসে। যদি পিরিয়ডস অফ টাইম বুঝাই, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, তাহলে ইন বসাবা। যদি কোনো সাল বুঝাই, ইন বসাবা। মান্থ, যদি আমি জানুয়ারি বলি, জানুয়ারির আগে ইন দিবা। বাট আমি যদি কোনো কারণে বলি 6th জানুয়ারি, তাহলে এর আগে তুমি ইন দিবা নাকি অন দিবা? অবশ্যই অন দিবা, কারণ এখানে 6টা প্রধান, এখানে ডেটটা প্রধান করা হয়েছে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ কি? অন। তুমি আর এখানে কিন্তু ইন দিতে পারবে না। বাট যদি 16টা না থাকতো তখন তোমাকে আবার ইন দেওয়া লাগতো। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে কনফিউশনটা লাগে যায় যে ভাইয়া ডে এর আগে কি অন দিব না ইন দিব। জাস্ট এই কনফিউশনটার জন্য তুমি কি করবা? সুন্দর করে এই তিনটা জিনিস একসাথে একটু তুলবা, করে একটা স্টিকি পেপারে লিখবা। স্টিকি পেপারটা তোমার ওই শিটের মধ্যে কিংবা টেবিলের সামনে একটু সিল দিয়ে রাখবা। আশা করি বুঝতে পারছি। আসো, ইন, তারপরে কি আছে? ইনের ব্যবহার কি আছে দেখো। কোনো অবস্থার মধ্যে দিয়ে, আচ্ছা কোনো কিছুর মধ্যে দিয়ে, এই জিনিসটা গুরুত্ব আছে। 3 নাম্বারটা, কোনো কিছুর মধ্যে যদি এ অথবা অন্তস্থ, এটা মানে অন্তর্জ না, অন্তস্থ আর অথবা ত পাও, জানি না আমার লেটারের উচ্চারণগুলো কি ঠিক আছে, আল্লাহ জানে। দেখো, যদি এ পাও, এটা পাও অথবা তে পাও, যেমন কি বলছে? কাপ অফ পাইজন ইন হ্যান্ড। দেখো এখানে একটা চমৎকার জিনিস আছে, দেখো আমি বললাম কাপ, এখন আমি এখানে একটা প্রিপোজিশনের জন্য ফাঁকা রাখলাম, টি লিখলাম, অ্যান্ড এখানে আরেকটা ফাঁকা রাখলাম, এবার একটা ডি দিলাম। এবার আমাকে এখানে দুইটা প্রিপোজিশন হবে, কাপ ড্যাশ টি হ্যান্ড। এখন বলো তো, হাতে টি এর কাপ রয়েছে, তাহলে তে, হাতে অথবা এ আসতেছে অথবা তে আসতেছে। দ্যাটস ওয়াই এই জিনিসটাতে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো টু এর ব্যবহারে পড়ছিলাম যদি তে মিনিং করে। হ্যাঁ, যদি তেটা উদ্দেশ্য মিনিং করতো তাহলে আমরা টু ইউজ করতাম, বাট এখানে নর্মালি তে যদি ইউজ হয় তাহলে ইন ইউজ করবো। এবার দেখো, আমরা একটা অফের নিয়মে পড়ছিলাম র কিংবা এর আসলে, কাপ অফ টি, চায়ের কাপ, র আসছে র, তাহলে এখানে কি ইউজ করব? কাপ অফ টি ইন হ্যান্ডস। পার্থক্যটা বুঝতে পারছো? বাদল লিভড ইন ভিলেজ, গ্রামে বসবাস করে, গ্রামে দেখো কি আসছে? এই মেয়েটাকে যদি তুমি ভাঙো তাহলে একটা এ পাবা লাস্টে, গ্রাম এ। দ্যাটস ওয়াই এখানে কি ইউজ করা লাগবে? ইন ইউজ করা লাগবে। কিছু ফ্রেজ আছে যেই ফ্রেজগুলোকে আমরা চোখ বন্ধ করে কি বলবো? ইন ইউজ করবো। ইন শর্ট, ইনকনসিস্টেন্ট উইথ, ইন দ্য লং রান, অনেক সময় ধরে, ইন কেস, প্রসঙ্গক্রমে। তাহলে এই জিনিসগুলো যদি কোথাও তুমি পাও তাহলে চোখ বন্ধ করে কি বলবা? তুমি ইন ইউজ করবা। ইন শর্ট, তুমি শর্টের আগে কি ইউজ করতে পারবে না? অফ বা টু ইউজ করতে পারবে না। বুঝতে পারছি? অফ বা টু ইউজ করতে পারবে না। দেখো, বড় শহর বা দেশের নামের আগে ইন বসে, যেটা আমরা অলরেডি পড়ছিলাম। কোথায় পড়ছিলাম? ওই অ্যাটের জায়গাতে পড়ছিলাম। তাহলে ইট ইজ লোকেটেড ইন সাউথ এশিয়া। বড় একটা এলাকা বোঝাচ্ছে না সাউথ এশিয়া, তাহলে তার আগে কি বসছে? ইন বসছে। বুঝছ? ইন বসছে। দেখি 6 নম্বর কি বলছে? কালবিম সময়, না এটা প্রয়োজন নেই। ওকে, এই কয়টা একটু তোমরা মাথায় রাখবা। ফার্স্টেরটা আমি বুঝাইলাম যে যদি কোনো সাল বুঝাই কিংবা যদি কোনো মান্থ বুঝাই কিংবা পিরিয়ড অফ টাইমস বুঝাই তাহলে তোমরা ইন দিবা।
নাম্বার 2 হচ্ছে স্পেসিফিক ফ্রেজে ইন দিবা। নাম্বার 3 হচ্ছে যদি এ কিংবা তে থাকে এই জায়গাতে তোমরা ইন ইউজ করবা। এবং নাম্বার 4 কি ছিল? হ্যাঁ 4 ছিল যদি কোথাও ভিতরে বোঝায়, যেমন ইন দ্য রুম, তাহলে তোমরা ভিতরে ভেতরে বোঝাই, ভেতরে আসতেছিল তাহলে ইনটু দিবা। আর যদি ভেতরে অলরেডি আসে তাহলে তোমরা ইন দিবা, যেমন আই অ্যাম ইন দ্য রুম। ওকে, তাহলে আমি কোথায় আছি? আমি রুমের মধ্যে অলরেডি আসি। মাই মম ইজ ইন কিচেন, কিচেনের মধ্যে অলরেডি আসে, তাহলে এই জায়গাতে ইন ইউজ করবো আমরা। বুঝতে পারছি? এই মোটামুটি ইনের ইউজ করা হলো। তাহলে আমরা এই জিনিস এখন এখন যেগুলো পড়বো এগুলার খুব কম ইউজ আছে। কম বলতে দুইটা একটা করে পাবো, যেগুলো বোর্ড কোশ্চেন আসছে। আবার কম ইউজ বলতে এগুলা কম গুরুত্বপূর্ণ না, বোর্ড কোশ্চেন আসছে। তাহলে চলো শুরু করি। তারপরে আন্ডার। আন্ডার কি? আমি প্রথমে বুঝেছিলাম যদি টেবিলের নিচে কোনো জিনিসের নিচে কোনো জিনিস পাও এবং সেটা যদি ছুঁয়ে না থাকে তখন সেই জিনিসটাকে আমরা আন্ডার দ্বারা প্রকাশ করি। যেমন বেডরুম ক্রলিং অন দ্য ফ্লোর টু লুক আন্ডার দ্য বেড, বেডের নিচে তাকানোর জন্য লুক আন্ডার দ্য বেড। ধরো যে এটা একটা বেড, এটা একটা বেড, এখন এখানে ফাঁকা আছে, যদিও বেডের ছবিটা এভাবে হবে, সরি দেখি আঁকায় ট্রাই করি পারতেছি কিনা। ও হয়েছে, কিছুটা হয়েছে তাই না, পুরোপুরি হয় নাই। এখন এটার নিচে ধরো যে তুমি তাকানোর জন্য ক্রাউল করতেছো, হামাগুড়ি দিচ্ছ, তখন এই জিনিসটাকে কি বলা হয়? ক্রাউলিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। তাহলে ওই জিনিসটাকে বলা হয় আন্ডার, নিচে, তোমার নিচে দিচ্ছ। 2 নম্বর ইউজে কি বলছে? অধীনত্ব প্রকাশ করলে। এটা গুরুত্বপূর্ণ। তুমি ইউ আর আন্ডার অ্যারেস্ট, খুবই একটা কমন কথা শুনছি না? জাস্ট পুলিশ আসলো, জাস্ট সুন্দর করে একটা বন্দুক তাক করলো, জাস্ট ধরো যে এটা একটা ব্যক্তি, এখন এখানে পুলিশ আছে, জাস্ট এটা কি বন্দুক? হ্যাঁ, এখন বন্দুকে গুলি থাক আর না থাক, সে বন্দুক কাজ করুক আর না করুক, পুলিশ সুন্দর করে হাতে এরকম একটা বন্দুক নিল, নিয়ে বললো ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখন সুন্দর করে কি করলো? হাতটা উপরে তুললো। আন্ডার অ্যারেস্ট কেন বলে? কারণ তুমি আমার অধীনে বর্তমানে রয়েছো, বুঝছো? অধীনে যদি বোঝাই তাহলে আন্ডার ইউজ করা হয়। যেমন তোমার আন্ডারে কেউ কাজ করতেছে, আমরা বলি না তোমার আন্ডারে কাজ করে, কেন আন্ডার বুঝাই? আন্ডার তো প্রিপোজিশন, অর্থাৎ অধীনে কাজ করতেছে। যেমন হি সার্ভস, সে সার্ভিস দিচ্ছে আন্ডার মি, আমার অধীনে। তাহলে অধীনে যদি কোনো কিছু প্রকাশ করে তাহলে আন্ডার বসাবো। চমৎকার না মিনিংটা? এতদিন ইউ আর আন্ডার অ্যারেস্ট অনেকেই হয়তো শুনছো, অনেকেই অলরেডি জানো, বাট যারা জানো না তাদেরকে শুনে চমৎকার লাগলো না যে আন্ডার কেন ইউজ করা হয়? বুঝতে পারছি আশা করি। অ্যাবাউট, অ্যাবাউটের দুইটা মিনিং আছে, খুবই চমৎকার। একটা হচ্ছে অলমোস্ট, প্রায়। ওকে, প্রায় যদি প্রকাশ করে, যেমন প্রায় 10টা, তাহলে আমরা বলতে পারি অ্যাবাউট 10, অ্যাবাউট 10। হ্যাঁ, 10 AM যদি বসে ঠিক আছে, যদি সময় স্পেসিফিক বুঝায় তাহলে 10 AM দেওয়া লাগবে আমাদের, এখানে কোনো ছাড় নাই। বাট যদি বলে প্রায় 10টা তখন আমাদের কিন্তু আবার অ্যাবাউট দেওয়া লাগবে, বুঝতে পারছি? আর দ্বিতীয়টা হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধে বুঝাইলে, আমার সম্পর্কে অ্যাবাউট মি, তোমার সম্পর্কে অ্যাবাউট ইউ, গাভী সম্পর্কে অ্যাবাউট কাউ, দেশ সম্পর্কে অ্যাবাউট কান্ট্রি। তাহলে কি বলছে? সম্পর্ক বা সম্বন্ধে প্রকাশ করলে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, তাকে বলতেছিল অ্যাবাউট দ্য লাস্ট জার্নি অন দ্য সি, লাস্ট জার্নি যে সেই সিতে করছে, সমুদ্রে করছে, এই জিনিসটা সম্পর্কে বলতেছিল। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট সম্পর্কে সেই পিকনিকটার, যে পিকনিকটা অলরেডি আমরা করছি। বুঝতে পারছি? উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড অ্যাবাউট দ্য রিলেশনস অফ দিস টু অবজেক্টস। আমি তো ওকে, উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার, আমাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা আছে কি সম্পর্কে? অ্যাবাউট দ্য রিলেশন, সম্পর্ক, অফ দিস টু অবজেক্টস, দুইটা বস্তু, অ্যান্ড দ্য রিলেশনশিপ উইথ ইচ আদার, এবং তাদের সম্পর্ক, অ্যান্ড দ্য রিলেশনশিপ উইথ ইচ আদার। আচ্ছা, 2 নম্বর প্রায় অর্থে দেখো, দ্য মুভিস ইজ অ্যাবাউট টু এন্ড, মুভিটা প্রায় শেষের পথে, তখন আমরা প্রায় যেহেতু ইউজ করছি তখন আমরা কি ইউজ করবো? অ্যাবাউট ইউজ করবো। বিহাইন্ড, বিহাইন্ড, তাই না? পিছনে, যদি কোনো কিছুর পিছনে বুঝাই, ধরো যে তুমি একটা ব্যক্তি দাঁড়ায় আসো, তুমি চোখ এদিকে আছে, চোখ এদিকে আছে, তোমার পিছনে কেউ একজন কিছু বললো, এটাকে বলা হয় বিহাইন্ড। হোয়েন দ্য সান ওয়াজ সেটিং বিহাইন্ড দ্য ট্রি টপস, অনেক গাছের সারি, ট্রি টপস মানে হচ্ছে গাছের সারি আছে, সেই সারির মধ্যে অনেক বড় বড় গাছ আছে এবং তার পিছনে একটা সান ডুবে গেল, তাই তো? এই জিনিসটাকে বলা হয় when the sun was setting behind the treetops, the jailer came into the room of Socrates to beat him, prepare for death. ওই সেম গল্পটাই বুঝছে, আশা করি বুঝাইতে পারছি। ফ্রম হতে বা থেকে বুঝাইতে, ধরো যে তুমি রাজশাহী থেকে আসতেছো তখন বলবো ফ্রম রাজশাহী, একটাই ইউজ আছে, সেটা হচ্ছে হতে বা থেকে বুঝাইতে। তুমি চট্টগ্রাম থেকে আসছো, আই এম ফ্রম চট্টগ্রাম, আমরা বলি না, আমরা তো কমন ভাবে বলি যে আই এম ফ্রম নাটোর, আই এম ফ্রম বরিশাল, চট্টগ্রাম, আই এম ফ্রম নোয়াখালী, কেন বলি? ওই যে একটা জায়গা থেকে আমরা চলে আসছি, মানে হতে বা থেকে, দ্যাটস আমরা কি ইউজ করি? ফ্রম ইউজ করি। উইথাউট, ব্যতীত বা ছাড়া, এটা আবার বলা লাগে। উইথাউট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, যদি
উইথাউট ইউ তোমাকে ছাড়া, উইথাউট ইউ তোমাকে ছাড়া, উইথাউটের একটা ব্যবহার সেটা হচ্ছে ব্যতীত, উইথাউটের তোমাকে ছাড়া। থ্রো 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 মানে আমি কি বুঝাইছিলাম ভাইয়া ছবিতে, ছবিতে একটা জিনিস বুঝাইছিলাম তাই না, যদি একটা জিনিসের ভেতরে দিয়ে তুমি ক্রস করে চলে যাও তখন এটাকে বলা হয় থ্রো। যেমন ডিসার্ট, জঙ্গলের ভেতর দিয়ে তুমি চলে যাচ্ছ তখন এই জিনিসটাকে থ্রো। উই গট আওয়ার ফ্রিডম থ্রো দ্য স্যাক্রিফাইস। কিসের মাধ্যমে আমরা স্যাক্রিফাইস পাইছি? শুধু যে একটা জিনিসের ভেতর দিয়ে যাবা এটা যদি না, মানে মাধ্যম যদি প্রকাশ করা যায়, হ্যাঁ এই জিনিসটার মাধ্যমে, দ্যাটস ওয়াই তুমি এখানে থ্রো ইউজ করতে পারো। যেমন কিসের মাধ্যমে আমরা ফ্রিডম পাইছি? থ্রো, মাধ্যমে, দ্য স্যাক্রিফাইসেস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস, শত শত এবং হাজার হাজার, হ্যাঁ শত শত এবং হাজার হাজার জীবনের মাধ্যমে। তাহলে এখানে মাধ্যমে বুঝাইছে, কারণ মাধ্যম জন্ম বুঝাইতে থ্রো ইউজ করা হয়। এবার আসো 2 নম্বর, ভিতর দিয়ে বুঝাইতে থ্রো। ভিতর দিয়ে বুঝাইতে থ্রো মিন্স ও ফ্লোট ইনটু দ্য ও সরি, এই যে এটাই এতক্ষণ ধরে এটা যেটা বুঝাচ্ছিলাম এই জিনিসটার জন্য কি ইউজ করা হয়েছে? থ্রো। তাহলে থ্রোর মূলত একটা দুইটাও বলতে পারো, সেটা হচ্ছে মাধ্যম কারণ, আর ভিতর দিয়ে বুঝাইতে থ্রো ইউজ করা হয়। ওকে, রাউন্ড কিংবা অ্যারাউন্ড, অ্যারাউন্ড অ্যারাউন্ড প্রায়, আমরা বললাম না অলমোস্ট 10 AM, অলমোস্ট 10 AM এই জিনিসটাকে বলা হয়, তাহলে যে আমি বললাম অলমোস্ট 10K, এটাকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 10K, মানে প্রায় 10,000, 10 লক্ষ না 10,000, অ্যারাউন্ড 10K। কোন দিন দেখবা যে আমি 10K মানে ভুলে গেছি, কনফিউশনে পড়ে গেছি যে এটা কি 10 লক্ষ নাকি 10,000, হঠাৎ করে বুঝি না আমার কি হয়। যাও আসি তারপরে আউট কিংবা আউটসাইডের ব্যবহার। ওকে, আউটের ব্যবহার একটাই আছে, সেটা হলো কোনো জায়গা থেকে তোমাকে বের করে দেওয়া হচ্ছে, এই জায়গাতে তুমি কি ইউজ করবে? আউট ইউজ করবে। গেট আউট, বের করে দেওয়া হলো রুম থেকে, যাও বের হয়ে যাও, তখন কি ইউজ করবে? আউট ইউজ করবে। আপ কি আমি বুঝাইছি খাড়া উপরের দিকে অথবা উপরের দিকে বুঝাইতে, নিচের দিকে, হ্যাঁ খাড়া উপরের দিকে যাচ্ছ। এখন তুমি ক্লাইম্ব আপ করতেছো, ক্লাইম্ব আপ মানে গাছে উঠতেছো, তো এটা উঠতেছো না, উপরে উঠতেছো না, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ কি? ক্লাইম্ব আপ। অথবা খাড়া উপরের দিকে, গো আপ দ্য হিল, তুমি ধরো যে এটা পাহাড়, পাহাড়ের উপরে উঠতেছো মাউন্ট এভারেস্ট তুমি জয় করতে গেছো, ধরো যে খুবই আবেগে পড়ছিলা যে মাউন্ট এভারেস্ট জয় করতে যাবা, তারপর জয় করতে গেছো, এখন তুমি উপরে উঠতেছো, এটা কি বলা হয়? গো আপ দ্য হিল, খাড়া উপরের দিকে আছে। আর আপের ব্যবহার নাই, লাইক, এই লাইক মানে পছন্দ করা না, তোমরা আবার এই লাইক মানে পছন্দ করো না। আসো লাইকের ব্যবহারটা একটু শেখাই, এই জিনিসটা আমার চমৎকার লাগে, কারণ ধরো যে তুমি একটা তোমার ফ্রেন্ডকে কোনোভাবে ওরে ইংরেজির একটা বাক্য দিয়ে আটকাইতে যাচ্ছ, তখন তুমি এই জিনিসটা ইউজ করতে পারো। কীভাবে? হ্যাঁ, আই বললাম আই ওয়ান্ট টু বি লাইক ইউ, কথার কথা আমি তোমার মতো হইতে চাই। এখন সামওয়ানকে তুমি যা বলবা যে ভাই এটার মিনিং করো, যে লাইকের মিনিংটা জানে না সে কি করবে? আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, পছন্দ করি তোমাকে, বুঝছো? দেখো মিনিংটা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে, এখানে কিন্তু লাইক ওয়ার্কস অ্যাজ আ প্রিপোজিশন, দ্যাটস ওয়াই এখানে মিনিংটা প্রকাশ পাবে। ইটস এক্সপ্রেসেস ইটস মিনিং কি? মতো, আমি হতে চাই মতো তোমার মতো হইতে চাই, বুঝতে পারছি? এই তো একটা ইউজই আছে সাধারণত। আচ্ছা, এগেনস্ট মানে কি? বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কেউ কথা বললে এগেনস্ট মি, হ্যাঁ এটা আবার না জানার কিছু নেই, এটা তোমরা হয়তো বা সকলেই জানো। দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশপ্রেমিকরা ফট এগেনস্ট দ্য অপারেশন অফ ওয়েস্ট পাকিস্তান রুলার্স। এখন পশ্চিম পাকিস্তান, এই যে হ্যাঁ ওই যে পাকিস্তান ছিল, পাকিস্তান দুইটা ভাগ ছিল, একটা আমরা পাকিস্তান একটা ওরা পাকিস্তান, সেই ওদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছিলাম, এই জায়গাতে বলা হয় এগেনস্ট। এখন ওদের পাকিস্তান কি পশ্চিম ছিল না পূর্ব ছিল? ছিল একটা, কিছু একটা ছিল, ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। অ্যাসের ব্যবহার, অ্যাস কখনো প্রিপোজিশন হিসেবে ইউজ হইতে পারে, কখনো কানেক্টর কনজাংশন হিসেবে ইউজ হইতে পারে। দেখো প্রিপোজিশন হিসেবে কখন ইউজ হয়? অ্যাস মানে মতো, যখন প্রিপোজিশন হিসেবে ইউজ হবে, দেখো প্রিপোজিশন হিসেবে ইউজ হবে কি আছে এখানে ব্যবহারটা কি আছে দেখি, ওয়ার্কস অ্যাজ এ, ওকে আমি বললাম হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, সে কিসের মতো কাজ করে? টিচারের মতো কাজ করে। এখন এখানে ভাইয়া এই জিনিসটা প্রিপোজিশনের মতো ব্যবহার হয়েছে। আরেকটা উদাহরণ লিখি, তারপরে আমি তোমাদের মেইন জিনিসটা বলতেছি। যদি কানেক্টরসের মতো ইউজ হইতো, তাহলে অ্যাজ হি ইজ ইল হি ডাজ নট কাম হিয়ার। এখন আমাকে বলো তো, এখানে অ্যাজ সেম, এখানেও অ্যাজ সেম মিনিং করতেছে, এখানে মতো যেহেতু দুইটাই মিনিং করতে পারে, এখানে যেহেতু মিনিং করতেছে, এখানে অ্যাজ হইলো মতো মিনিং করতেছে। এখন প্রশ্ন হইলো ভাইয়া কোথায় অ্যাজটা কানেক্টরস
আবার কানেক্টরস বলছি। কোথায় অ্যাজটা কনজাংশন এবং কোথায় অ্যাজটা প্রিপজিশন হিসেবে ইউজ করা হয়েছে কিভাবে বুঝবো? দেখো তোমরা যারা সিম্পল কমপ্লেক্স করছো অথবা আমার ফার্স্ট ক্লাসটা সিম্পল কমপ্লেক্সের দেখতে পারো একটু, সেখানে আমি বুঝাইছিলাম যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা দেখলেই চিনবা, কারণ এখানে একটা ভার্ব, একটা ফাইনাইট, মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লোজ, এটা আরেকটা ক্লোজ, এবং এই ক্লোজের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করা হয়েছে। কনজাংশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এটা দুইটা ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তাহলে এই অ্যাজটা এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করছে। কিন্তু এই পুরো বাক্যে এখানে কোনো দুইটা বাক্য নাই, এবং দুইটা বাক্য শুধু না, দুইটা বাক্য থাকলেই যে অ্যাজ কনজাংশন হিসেবে ইউজ, হ্যাঁ কনজাংশন হিসেবে ইউজ করবে সেটা না, বরং এখানে মত প্রকাশ করে নাই, কোনো মতর মতো অর্থ প্রকাশ করে নাই। কিন্তু দেখো এখানে একটা বাক্য, একটা মাত্র ক্লোজ ইউজ করা হয়েছে এবং অ্যাজটা মত অর্থে প্রকাশ করতেছে। এই অ্যাজের আগে জাস্ট একটা মেইন ক্লোজ ইউজ করা হয়েছে, কিন্তু অ্যাজের পরে কোনো ক্লোজ নাই, হোক সেটা সাবঅর্ডিনেট কিংবা, যেহেতু যদি আমরা এটা কানেক্ট কনজাংশন হিসেবে ইউজ করতে চাই তাহলে এর পরে অথবা আগে অবশ্যই একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, কিন্তু এখানে নাই, এখানে সাবঅর্ডিনেট ক্লোজ নাই। দ্যাটস ওয়াই এটাকে কি বলবো আমরা? প্রিপজিশন বলবো। কিন্তু এই অ্যাজের পরে একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। ওকে, পাস্ট 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 এটা একটু কাজে লাগতে পারে। কোনো কারো পাশ দিয়ে ধরো যে তুমি চলে গেলা, তোমার বন্ধুর পাশ দিয়ে চলে গেলা, কিংবা ধরো যে তোমার স্কুলের পাশেই একটা দোকান আছে, শপিংয়ের দোকান আছে, হ্যাঁ, তখন তুমি এটাকে বলতে পারো পাস্ট, হ্যাঁ পাস্ট আওয়ার স্কুল, পাস্ট বলতে পারো। অথবা তুমি চলে গেলা, দ্য সেলর আস্কড দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, পাশ দিয়ে চলে গেলো, এটা বলছে। আনটিল, যে পর্যন্ত না, আনটিল, আনটিলও, আনটিল সেমভাবে এটা কনজাংশন হিসেবে ইউজ হইতে পারে, এটা প্রিপজিশন হিসেবে ইউজ হইতে পারে। কনজাংশন হিসেবে ইউজ হইলে অবশ্যই এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ ইউজ মানে গঠন করবে, আর যদি এটা প্রিপজিশন হিসেবে ইউজ হয় তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ গঠন করবে না। দ্যাটস ইট। যে পর্যন্ত না, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি থাকবা, ততক্ষণ থাকবা, ততক্ষণ পর্যন্ত থাকবা, যতক্ষণ না আসি, এই জায়গাতে বলা হয় আনটিল ইউজ করা হয়। দে হ্যাড সেইলড অ্যাওয়ে টু দ্য সাউথ, তারা নৌকা, পালতোলা নৌকা ছেড়ে দিয়েছে, আনটিল যতক্ষণ না, দে অ্যারাইভড অ্যাট কুল ক্রিসিস, যতক্ষণ তারা সেই সমুদ্রতে আসলো, শীতল সমুদ্রে আসছে, ততক্ষণ পর্যন্ত তারা কি করছে? আনটিল মানে তারা এই সময়টা পর্যন্ত তারা কি করছে? ওই পালতোলা নৌকাটা ছেড়ে দিছে। এখানে কিসের ইউজ হইলো? আনটিলের ইউজ হইলো। আনটিলের কি আর ইউজ আছে? না, নাই। ওকে, মোটামুটি আচ্ছা ক্লাস দেখা যাচ্ছে? ওকে, ক্লাসটা আমি মনে করি মানে লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু সরি, এক্সট্রিমলি সরি, ক্লাস একেবারে শেষের পথে, আর 5 মিনিটের মতো লাগবে। দেখো একেবারে শেষ, আমরা বেশ কিছু রুলস পড়ার চেষ্টা করছি এবং রুলসগুলো একটু বুঝে পড়ারই অবশ্যই চেষ্টা করছি, এবং তোমাদেরকে বারবার বলছি যে এই জিনিসগুলো একটু লিখবা, একটু নিজের মতো করে ফিল করবা। প্রত্যেকটা জিনিস ফিল তোমরা অটোমেটিক করতে পারবা। তোমরা ইংরেজি বই খুললে রহ দেখবা যে জানুয়ারির আগে ইন ইউজ করা হয়েছে, তখন এই জিনিসটা তোমাদের না আলাদা করে মুখস্থ করার কিছু নেই, তখন অটোমেটিক এটা ও জানুয়ারির আগে তো ইন আমি দেখছিলাম, তোমাদের মাথার ব্রেনের মধ্যে ভেসে উঠবে জিনিসটা। কিংবা মানডে, এই মানডের আগে তোমাদের অন ইউজ করা লাগবে, ও বই তো দেখছিলাম মানডের আগে অন ইউজ করছিল, জিনিসগুলো এইভাবে। ওভার দ্য ওয়ার্ল্ড, ও বই তো পড়ছিলাম যে ইংলিশ পুরো বিশ্বজুড়ে। কিংবা অ্যাক্রস দ্য কান্ট্রি, ধরো যে এখন কি হামের প্রভাব, আচ্ছা কয়েকদিন আগে করোনা ভাইরাস ছড়িয়ে গেছিলো না, তা অ্যাক্রস দ্য কান্ট্রি এই জিনিসটাকে বলা হয় তখন অ্যাক্রস দ্য কান্ট্রি, ও এটা তো এভাবে ছড়াইছিল অ্যাক্রস দ্য কান্ট্রি, তখন আমি পড়ছিলাম, এভাবে একটু মনে রাখবো। এবং সবচেয়ে ভালো হয় যদি তোমরা শুধু ধরো যে টু পড়লা, টু এর ব্যবহার পড়লা, এবং টু এর ব্যবহারে সীমাবদ্ধ থাকবে না, তোমরা তোমাদের মতো করে একটু সেন্টেন্স তৈরি করবা, বুঝছো? এই সেন্টেন্সটা তোমাদের কি হেল্প করবে? তোমাদের ইংরেজি বলার ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে, এবং তোমাদের এই জিনিসটা মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। এবার আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে পড়বা। দেখো আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দুইটা ধাপে সাজাইছি, আমি তোমাদের একটু ফার্স্টে দেখাই দিই, তারপরে আমি বলে দিচ্ছি কীভাবে পড়বা। দেখো যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই বোর্ডে আসছিল সেগুলো আমি ফার্স্টে সাজাইছি, অর্থাৎ এই জিনিসগুলো তোমাদের কোনো মানে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, এই জিনিসগুলো মুখস্থ করা লাগবে। এমন না যে তোমরা মানে নতুন কিছু পড়তেছো, মানে অনেক কঠিন কিছু না, দুইটা করে ওয়ার্ড তোমরা তার মিনিংগুলো জানো। রিলাই মানে কোনো কিছুর উপর নির্ভর করা, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, এগুলো জানো অলরেডি। তো যেগুলো বোর্ডে আসছিলো এগুলো আমি ফার্স্টে কী করছি, এগুলো ফার্স্টে আমি ফাইন্ড আউট করে এই জিনিসগুলো এখানে লিখছি। হ্যাঁ, এবার আসো যেগুলো বোর্ডে আসে নাই, এগুলো আছে কই দেখি, চলো এগুলো বোর্ডের সব, এগুলাতে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আর তোমরা যারা আরেকটু ভালো করতে চাও তাদেরকে আমি বলবো, বোর্ড শেষ হচ্ছে না, দেখছো বোর্ডে কতগুলো আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে 3টা কমপক্ষে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি 3টা পাবা, 10টা শূন্য স্থানের মধ্যে কমপক্ষে 3টা 4টা তো পাবা, ভাগ্য ভালো হইলে 6টা 7টা পাইতে পারো,
8টাও পাইতে পারো ভাগ্য ভালো হইলে। সুতরাং এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আসো, এগুলো সব বোর্ড কোশ্চেন, একটু পড়া লাগবে ভাইয়া, কষ্ট করে আসো। এই যে হ্যাঁ, এটাও বোর্ড কোশ্চেন, এক্সট্রা দিয়ে রাখছি। ও না, এটা বোর্ড কোশ্চেন। এই যে এক্সট্রা শুরু হয়েছে, দেখো এইটার ডান দিকে কোনো বোর্ড কোশ্চেন লেখা নাই, অর্থাৎ এই জিনিসটা আমাদের একটু অতিরিক্ত। যদি তোমরা পড়তে পারো তাহলে ভালো। আমি সাজেস্ট করবো তোমরা একটু পড়ো, কারণ কীভাবে পড়বে আমি এখন বলি। দেখো, সাধারণত আমরা মনে করি অ্যাবজর্ব মানে কি, নিমগ্ন থাকা, তাই না? অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকা। তো আমরা কি বলি যে অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকা, এভাবে আমরা একটা অড মিনিং পড়ি। কিন্তু আমি এখন বলবো, যখন তোমরা অ্যাবজর্ব পড়বা তার সাথে সাথে তোমরা ইনটাও পড়ে নিবা, বলবা মগ্ন থাকা। তাহলে তোমরা কিভাবে পড়বা? অ্যাবজর্ব ইন মানে মগ্ন থাকা, ওই অ্যাবজর্বের সাথে ইনটা পড়বা। অ্যাকোয়ান্ট উইথ, তাহলে যে অ্যাকাউন্টেবল টু মানে কারো কিছুর জন্য দায়ী থাকা, জবাবদিহি থাকা। তাহলে আমরা অ্যাকাউন্টেবল মানে কি জানি? অ্যাকাউন্টেবল মানে জানি জবাবদিহি থাকা। এতদিন পড়ছি অ্যাকাউন্টেবল মানে জবাবদিহি থাকা, কিন্তু এখন যখন তোমরা পড়বা তখন অবশ্যই অ্যাকাউন্টেবল টু মিনস জবাবদিহি থাকা। যখন এভাবে তোমরা একটু পড়বা, চোখ বন্ধ করে কয়েকবার পড়বা, তখন ও অ্যাকাউন্টেবলের পরে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, ও এরপরে তো টু, এটা আর ভাবার প্রয়োজন নেই। তাহলে এভাবে তোমরা চোখটা বন্ধ করবা, একবার দেখবা ওয়ার্ডটা একবার দেখার পরে, আসো আমি বলতেছি, ওয়ার্ডটা জাস্ট একবার দেখার পরে, ধরো যে এই যে পিক আপ, গিভ আপ, পিক আপ, ওয়াশিং আপ। এখন জাস্ট এভাবে তোমরা ওয়ার্ডটা একবার দেখবা। গিভ মানে তো জানো, গিভ আপ, গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা। এই যে যখন গিভ তোমরা উচ্চারণ করবে সাথে সাথে তোমাদের মনে চলে আসবে, ও গিভের সাথে আপ। এভাবে পড়বা। এবং কীভাবে মানে কোন সময়টাতে পড়বা, আমি সাজেস্ট করবো তোমরা পড়া শুরুর আগে প্রতিদিন 15 মিনিট করে, 15 মিনিট না 10 মিনিট করে একবার জাস্ট চোখ বুলাই নেবা, একবার এভাবে বলে নেবা। গিভ আপ মিন্স ত্যাগ করা, পিক আপ মিন্স বাছাই করা, ক্লোক আপ মিন্স ক্রমে পথ পিছলে যাও, ওয়াশিং আপ মিন্স ধৌত মানে লেগে থাকা। তারপরে এভাবে অ্যান্ড সো ইম্প্যাক্ট অন মিন্স কোনো কিছুর উপর প্রভাব ফেলা। এভাবে জাস্ট ধারাবাহিকভাবে পড়ে যাওয়া। এভাবে যদি তোমরা লিখে রাখো, আমি বলতেছি তোমার 10 দিন যদি কন্টিনিউ করতে পারো, তারপরে আমি যদি তোমাকে একটা ওয়ার্ড ধরি যে বলো তো ডাই, এরপরে কি হয়, তোমার চোখ বন্ধ, ও ভাইয়া এটা হয়। এবং অবশ্যই ওয়ার্ড মনে রাখার সাথে সাথে তোমাদের বাংলাটা মনে রাখা প্রয়োজন আছে, কারণ বাংলা ছাড়া পারবা, বাট বাংলাটা একটু মনে রাখবা, কারণ এটা তোমাদের অন্য জায়গাতে হেল্প করবে। হ্যাঁ ভাইয়া বলো তো প্রিপারের পরে কি হয়, তুমি চোখ বন্ধ করে বলবা এটা হয়। রেসপন্সিবলের পরে কি হয়, তুমি চোখ বন্ধ করে বলতে পারো ফর হয়। আমি বললাম গোয়ের পরে কি হয়, কার্স, অভিশাপ, কার্সের পরে কি হয়, তখন তুমি বলবো ও কার্স ফর মিন্স অভিশাপ, কার্স ফর মিন্স অভিশাপ, কোনো কিছুর জন্য অভিশাপ। বুঝতে পারছি? তাহলে কার্সের পরে অভিশাপ। জাস্ট এভাবে পড়বা এবং প্রতিদিন 10 মিনিট করে পড়বা। কীভাবে পড়বা? একবার ফার্স্ট থেকে চোখ বন্ধ করে একবার করে দেখবা, চোখ বন্ধ করে দুবার বলবা, আবার দেখবা, পরেরটা দেখবা, চোখ বন্ধ করে দুবার বলবা। এভাবে একেবারে রিভাইজ দিবা, লাস্ট পর্যন্ত রিভাইজ দিবা। এভাবে 10 দিন কন্টিনিউ করো। তুমি যখন 11 ডে, তখন তুমি অটোমেটিক কোনো একটা ওয়ার্ড তোমার ফ্রেন্ডকে বলবা যে আমাকে ওই ওয়ার্ডটা একটু বলো তো। তুমি বল ও ওয়ার্ডের পরে তো আমার অটোমেটিক মাথায় আসতেছে যে ওই ওয়ার্ডের পরে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হয়। জাস্ট এভাবে একটু পড়বা। ক্লাসটা এই জায়গাতেই শেষ করে দিচ্ছি এবং নেক্সট ক্লাসে আমি অলরেডি বলছি যে সম্ভবত 25 সালের বোর্ড করাবো, তারপরে 24 সালের বোর্ড অ্যানালাইসিস করাবো, 23, 22, 21, 5টা হইলো, তাহলে 5 40, 5টা বোর্ড করাবো না, আমি 4টা বোর্ড করাবো। অলমোস্ট 28 হচ্ছে, 4 32টার মতো হচ্ছে, তাই না? তাহলে এরকম 32 বা 30টা বা 35টা এই জাস্ট এই ক্যাটাগরিতে আমি করাবো এবং চেষ্টা করবো একটা ক্লাসে একটা বোর্ড দেওয়ার জন্য, অর্থাৎ 25 সালের সকল বোর্ডগুলো একটা মাত্র ক্লাসে দেওয়ার জন্য। তো এটা ফার্স্ট ক্লাস, এরপরে সেকেন্ড আসবে, থার্ড আসবে, ফোর্থ আসবে, ফিফথও আসতে পারে, বলতে পারতেছি না। এবং যেটা মানে লাস্ট ক্লাস হবে তখন এটা তো পার্ট 1 লেখা থাকবে, তাই না? পার্ট 1 লেখা থাকবে। লাস্ট ক্লাসে দেখবা তার যে 4 লেখা আছে এবং তার শেষে ব্র্যাকেটে লেখা থাকবে লাস্ট, অর্থাৎ তোমরা বুঝবা যে ও এটাই লাস্ট ক্লাস। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা একটু রিভাইজ দাও, একটু পড়াশোনা করো এবং এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং তোমরা যদি এখান থেকে একটু শিখতে পারো, একটু উপকৃত হও, তাহলেই আমি নিজেকে সার্থক মনে করব। সুতরাং তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।